আচ্ছা, সবাই কি হচ্ছে, আমি একটা স্ক্রিন শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু জানাবেন। জি। আচ্ছা, তো আমি হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে যদিও আমাদের এসবি এর ক্লাস, এবং এখানে আমরা হচ্ছে আসলে কোয়েশ্চেন সলভ করার উপরই বেশি ফোকাস করব। কিন্তু তারপরও আমি আসলে চাচ্ছিলাম যে আপনাদের সাথে এই ইম্পর্ট্যান্ট একটা বক্স ডেভিডসনের আপনাদের সাথে একটু ডিসকাশন করি। লাস্ট ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিছিলাম, স্টিল আজকে হচ্ছে আপনাদের একটা ভিজুয়াল ভাবে হচ্ছে দেখানোর জন্য এই বক্সটা হচ্ছে তুলে ধরলাম। বক্সটা হচ্ছে যে হিমোডাইনামিক ইফেক্টস অফ রেসপিরেশন। অর্থাৎ আমরা যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা ইন্সপায়ার করতেছি, এক্সপায়ার করতেছি, সেই সময় আসলে আমাদের কি কি চেঞ্জ হয়। তো গতকালকেই আমি তখন আপনাদেরকে বললাম যে যখন আমরা হচ্ছে ইন্সপিরেশন নিই, আমাদের হচ্ছে চেস্ট ওয়াল এক্সপান্ড করে, এবং চেস্ট ওয়াল এক্সপান্ড করার কারণে সেখানে একটা নেগেটিভ ইন্টারথোরাসিক প্রেসার ক্রিয়েশন হয়, মানে একটা ভ্যাকুয়ামের মতো একটা অবস্থা তৈরি হয়। তো ভ্যাকুয়াম কি করে, অনেকটা ব্ল্যাক হোলের মতো সে সবকিছু তার দিকে হচ্ছে টেনে নিয়ে আসে, যেহেতু তার এখানে একটা নেগেটিভ প্রেসার আছে। তো সেই জন্য সে করবে কি, সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা থেকে হচ্ছে তার ভেনাস রিটার্নটা বেড়ে যাবে। তো সুপিরিয়র ভেনা কাভার এই প্রেশারটাই কিন্তু আলটিমেটলি উপরে উঠে হচ্ছে জেবিপি তে থাকতেছে। তো যদি কোনো কারণে হচ্ছে ব্লাড গুলো সব সুপিরিয়র ভেনা কাভা থেকে হচ্ছে নিচে নেমে রাইট এট্রিয়ামে চলে আসে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে চলে যায়, তাহলে কিন্তু এক্ষেত্রে হচ্ছে জুগুলার ভেনাস প্রেশারটা হচ্ছে ফল করে যাবে ইন্সপিরেশনের সময়। খেয়াল করেন আপনারা কেমন। তার মানে আপনারা আমার সাথে এতটুকু এগ্রি করেন, ইন্সপিরেশনের সময় হচ্ছে আমাদের রাইট সাইড অফ দ্য হার্টে হচ্ছে ব্লাড ফ্লো বাড়তেছে ডিউ টু ইনক্রিজড ভেনাস রিটার্ন। কেমন? কিন্তু সাইড বাই সাইড, একদম সেম মোমেন্টে ইন্সপিরেশনের সময় আপনি খেয়াল করেন আপনার লাংস হচ্ছে এক্সপান্ড করতেছে, আপনার পালমোনারি ভাস্কুলাচার হচ্ছে এক্সপান্ড করতেছে। তার মানে সেখানে আমার হচ্ছে যে এই ব্লাড ভেসেল গুলো ডাইলেট হচ্ছে। এখন ডাইলেট হওয়ার কারণে সেখানে আসলে মূলত ব্লাড গুলো হোল্ড করতেছে, অর্থাৎ সেখানে ব্লাডের একটা স্টেসিস হচ্ছে। তার মানে আমার তখন লেফট এট্রিয়ামে বা লেফট সাইডেড অফ দ্য হার্টে হচ্ছে ব্লাড ফ্লো কম হচ্ছে, ডিউ টু এই যে বললাম একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েশন হলো, তার মধ্যে সে ধরে রাখতেছে। ঠিক আছে। তো এখন যদি হচ্ছে আমার লেফট অ্যাট্রিয়ামে ইন্সপিরেশনের সময় যদি হচ্ছে আমার ব্লাড কম যায়, তার মানে লেফট ভেন্ট্রিকলেও ব্লাড কম গেছে। লেফট ভেন্ট্রিকলে ব্লাড কম যাওয়া মানে হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকল থেকে হচ্ছে স্ট্রোক ভলিউম কমে গেছে। স্ট্রোক ভলিউম হচ্ছে কমে যাওয়া মানে হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকুলার কার্ডিয়াক আউটপুট ফল করে গেছে। ঠিক আছে, আপনারা খেয়াল করে দেখেন। এবং আমাদের মূলত আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারটা বা আমাদের হচ্ছে সিস্টেমিক ব্লাড প্রেশারটা বেশি ডিপেন্ড করতেছে হচ্ছে লেফট সাইডেড হার্টের ক্ষেত্রে। আর রাইট সাইডেড হার্টের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে যে পালমোনারি প্রেশারটা। ঠিক আছে, পালমোনারি সার্কুলেশনের প্রেশারটা। তো তাহলে এখন দেখেন ইন্সপিরেশনের সময় হচ্ছে যদিও রাইট সাইডেড হার্টে হচ্ছে ব্লাড ফ্লো বাড়লো, লেফট সাইডে হার্টে কিন্তু হচ্ছে ব্লাড ফ্লো কমে গেল, যে কারণে হচ্ছে আমার কার্ডিয়াক আউটপুট ফল করে গেল। আচ্ছা, কার্ডিয়াক আউটপুট যদি কোনো কারণে ফল করে যায়, আমাদের যে হচ্ছে অ্যাওর্টিক বডি এবং হচ্ছে যে ক্যারোটিড সাইনাস আছে, সে দেখবে হচ্ছে নর্মাল অবস্থা থেকে হচ্ছে তার মধ্যে ব্লাড ফ্লো কম হয়েছে। সে তখন কি করবে? তখন সে তার মানে এটা ডিটেক্ট করবে যে ব্লাড প্রেশারটা কমে গেছে সামহাউ। কেন কমে গেল? এই যে ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দিলাম কেন ব্লাড ফ্লোটা কমে গেল, তো সে যখন হচ্ছে দেখবে ব্লাড ফ্লো কমে গেছে, সে হচ্ছে তখন রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করবে। ঠিক আছে, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে আসলে উদ্দেশ্যটা কি? হার্ট রেট বাড়ানো। হার্ট রেট বাড়লে হচ্ছে আমার স্ট্রোক ভলিউমটা বাড়বে, এবং স্ট্রোক ভলিউম বাড়লে হচ্ছে আমার ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বডির রিফ্লেক্স মেকানিজম। ঠিক আছে, যখনই কোনো একটা ব্লাড প্রেশার আমাদের বডিতে ফল করে যায়, বডি ট্রাই করে হচ্ছে বাড়ানোর জন্য। তো ঠিক সেম ভাবে এখানে হচ্ছে আমার ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে ইন্সপিরেশনের সময়, সেজন্য হচ্ছে আমার তখন হচ্ছে হার্ট রেটটা বেড়ে যাবে। এবং এই জন্য আপনারা দেখেন বক্সের শুরুতে একদম বলা আছে যে ডিউরিং ইন্সপিরেশন জেবিপি ফল করতেছে, ডিউরিং ইন্সপিরেশন বিপি হচ্ছে ফল করতেছে, এবং ডিউরিং ইন্সপিরেশন হার্ট রেট হচ্ছে বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই জিনিসটা আপনারা কনসেপ্ট ওয়াইজ মনে রাখার চেষ্টা করেন, কেননা পরীক্ষার হলে যখন বসবেন এখান থেকে হয়তো আপনাদেরকে একটা এমসিকিউ দিয়ে দিবে বা এখান থেকে একটা এসবিএ দিয়ে দিবে। তো আপনারা যদি এখানে মুখস্থ করে যান, ওরা অনেক রকম সূত্র দিয়ে অনেকে দেখি মুখস্থ করে ইন্সপিরেশনে এফ 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 এরকম ভাবে, আপনারা আসলে পরীক্ষার হলে গিয়ে ওই প্রেসার কুকার সিচুয়েশনে মনে করতে পারবেন না যদি কনসেপ্ট ওয়াইজ না পড়েন। ঠিক আছে। তো সেম ভাবে দেখেন, এবং সেম ভাবে নিচে একটা স্টার দাও একটা লাইন আছে দেখেন, যে ইন্সপাইরেশন প্রোলংস রাইট ভেন্ট্রিকুলার ইজেকশন। তো এখন আমি আপনাদেরকে এতক্ষণ বললাম যে ইন্সপিরেশনের সময় হচ্ছে রাইট হার্টে হচ্ছে বেশি পরিমাণ ব্লাড আসতেছে ইন কম্পারিজন উইথ দ্য লেফট হার্ট। তো এই বেশি পরিমাণ ব্লাডটা যদি তার আসতেছে, যেহেতু তার তার মানে হচ্ছে এই বেশি পরিমাণ ব্লাডটাকে পালমোনারি সার্কুলেশনে পাঠানোর জন্য আমার হচ্ছে রাইট সাইডের হার্টটার হচ্ছে একটু প্রলং টাইম কাজ করতে হবে ইন কম্পারিজন উইথ লেফট সাইড। সেখানে তো অল্প পরিমাণ ব্লাড গেছে, সে খুব সহজে হচ্ছে সিস্টল করে ব্লাডটা পাঠিয়ে দিল। পার্টিকুলারলি ডিউরিং ইন্সপাইরেশন, অর্থাৎ আমরা ফ্র্যাগমেন্ট করে করে ভেঙে ভেঙে বলতেছি কেন, একদম মাইক্রো লেভেলে বলতেছি আপনাদেরকে। কেমন? তো তাহলে
যেহেতু ইন্সপিরেশন হচ্ছে আমাদের রাইট সাইডে হচ্ছে আমাদের ব্লাড ফ্লো বেশি হলো, এই ব্লাড বেশি পরিমাণ ব্লাডটা হচ্ছে পাঠানোর জন্য আমার রাইট সাইডকে হচ্ছে প্রলং সময় ধরে কাজ করতে হয়েছে। দেখেন, ইন্সপিরেশন প্রলংস রাইট ভেন্ট্রিকুলার ইজেকশন। তো রাইট ভেন্ট্রিকল যদি হচ্ছে প্রলং সময় ধরে কাজ করে, তার মানে কি পালমোনারি ভালভটা একটু বেশি সময় ধরে হচ্ছে কাজ করার কারণে সে ডিলে করে হচ্ছে ক্লোজ হচ্ছে। ইন কম্পারিজন লেফট ভেন্ট্রিকল ততক্ষণ হচ্ছে ব্লাড পাঠাই দিয়ে হচ্ছে ক্লোজ হয়ে বসে আছে। তো আমরা কি জানি সেকেন্ড হার্ট সাউন্ডটা কখন প্রোডাকশন হয়? সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে মূলত প্রোডাকশন হয় পালমোনারি বাল্ব আর এওরটিক বাল্ব ক্লোজ হওয়ার কারণে। এখন দেখেন, লেফট সাইডে ব্লাড ফ্লো কম হওয়ার কারণে এওরটিক বাল্ব আগেই ক্লোজ হয়ে বসে আছে, কিন্তু রাইট সাইডে তো ব্লাড ফ্লো বেশি হয়েছে। এই ব্লাডটা বেশি পরিমাণ সিস্টুলে যাওয়ার জন্য একটু সময় দিতে হয়েছে আমার হার্টকে, তার মানে একটু বেশি সময় ধরে পালমোনারি বাল্ব খোলা থাকতে হয়েছে। তার মানে সে একটু দেরি করে গিয়ে বন্ধ হয়েছে। তো এখন তাহলে একটা এওরটিক বাল্বটা আগে বন্ধ হয়ে গেল, পালমোনারি বাল্বটা পরে বন্ধ হইলো, তাহলে এখানে নিশ্চয়ই একটা স্প্লিটিং হইলো। যেহেতু তাদের টাইমিংটা ঠিক থাকে নাই, যেহেতু টাইমিং কেন ঠিক থাকে নাই, ডিউ টু ব্লাড ফ্লো, অর্থাৎ আনইকুয়াল ব্লাড ফ্লো। আমার হচ্ছে রাইট সাইডে বেশি হয়েছে, লেফট সাইডে কম হয়েছে, এই জন্য দেখেন লেখছে যে ইন্সপাইরেশন প্রোলংস রাইট ভেন্ট্রিকুলার ইজেকশন ডিলেইং P2। ঠিক আছে, এবং দেখেন ইন্সপিরেশন শর্টেন্স লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন। কেন হচ্ছে ইন্সপিরেশন লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন শর্ট করলো? কারণ আমার লেফট হার্টে ব্লাড ফ্লো কম হয়েছে। কেন ব্লাড ফ্লো কম হলো? আমার হচ্ছে ব্লাড গুলো হচ্ছে সব একুমুলেটেড হয়েছিল ভ্যাকুয়ামের মধ্যে, যে নেগেটিভ ইন্টারথোরাসিক প্রেশার ছিল। ঠিক আছে, তো এতটুকু যদি আপনারা মনে রাখতে পারেন যে ইন্সপিরেশনের সময় যদি হচ্ছে জেবিপি ফল করে, ব্লাড প্রেশার ফল করে, হার্ট রেট বাড়ে, এবং সেকেন্ড হার্ট সাউন্ডটা যদি হচ্ছে ভেঙে যায়, এক্সপাইরেশনের সময় জাস্ট হচ্ছে এই ফিজিওলজিক্যাল মেকানিজমের জাস্ট অপোজিটটা হবে। অর্থাৎ আপনারা একটা মনে রাখেন, আপনারা একটা যদি মনে রাখতে পারেন, তাহলে হচ্ছে খুব ইজিলি হচ্ছে বাকিটা মনে রাখতে পারবেন। মাথার উপরে প্রেশার দিয়ে না, ধরেন মুখস্থ করে গেলেন। পরীক্ষার হলে প্রেশার কুকার একটা সিচুয়েশন থাকে, ওই সময় আসলে অ্যান্সারটা আপনার মাথা থেকে আসাটা একটু কষ্ট হয়ে যাবে। জাস্ট খেয়াল করেন, ইন্সপিরেশনের রাইট সাইডে ব্লাড ফ্লো বাড়তেছে, সেখান থেকে বাকি সব কাহিনীটা হচ্ছে। ঠিক আছে, এই জন্য ডিলে P2। আর এক্সপ্রেশনের সময় জাস্ট অপোজিট হয়ে যাবে। এতক্ষণ আমি যা বললাম আপনাদেরকে, এক্সপ্রেশনের সময় আমাদের এই যে এতক্ষণ ইন্সপিরেশনে ছিল এক্সপান্ডেড চেস্ট ক্যাভিটি, আর এক্সপ্রেশনের সময় সে কিন্তু কলাপসড হয়ে যাবে, অর্থাৎ তার সব অপোজিট হবে। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পারলেন। গত ক্লাসে আমি আপনাদের সাথে বলছিলাম, কিন্তু এরকম বক্স ওয়াইজ বলি নাই। বক্স ওয়াইজ বলার একটা কারণ হচ্ছে পরীক্ষায় প্রতিবারই এখান থেকে একটা প্রশ্ন থাকে, কেমন? আচ্ছা, আমরা হচ্ছে কোয়েশ্চেন সলভে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, শুনতে পাচ্ছেন তো সবাই? যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন শুনতে পাচ্ছেন, নাকি কোথাও শুনতে কষ্ট হচ্ছে? একটু কাইন্ডলি রেসপন্স করবেন যে শোনা যাচ্ছে কি। জি। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। আচ্ছা, তারপর হচ্ছে আপনারা হচ্ছে আমাকে উত্তর করবেন, আমি আপনাদেরকে প্রশ্নটা বলতেছি এবং প্রশ্নের সাথে হচ্ছে আপনাদেরকে আমি হিন্টসও দিয়ে দিচ্ছি। A 60-year-old man is admitted with syncope. He is known to have ischemic cardiomyopathy. His medications are aspirin একটা ডোজ, ফুরোসেমাইড একটা ডোজ, লিসিনোপ্রিলের একটা ডোজ দিয়ে দিছে। An initial electrocardiogram shows sinus bradycardia and right bundle branch block. Results of blood test are serum sodium 134 millimole, potassium 3.5, creatinine 124. And he has recurrent syncopal episodes on the coronary care unit. খেয়াল করেন কিন্তু recurrent syncopal episode, where monitoring shows episodes of non-sustained torsa di pointes, ব্র্যাকেটে লিখে রাখলো হচ্ছে polymorphic ventricular tachycardia। ঠিক আছে, অর্থাৎ এখন আপনাকে তারা জানতে চাচ্ছে যে এই পেশেন্টের হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উড বি দ্য ইনিশিয়াল লাইন অফ ট্রিটমেন্ট। অর্থাৎ সোজা বাংলায় জানতে চাইছে ওরা যে টর্সাদি পয়টাস যদি একটা পেশেন্টের ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি ড্রাগ দিব বা কি ম্যানেজমেন্ট আমরা হচ্ছে ট্রাই করবো। এক্ষেত্রে আপনাদের কি মনে হচ্ছে বলেন তো? আইভি ম্যাগনেসিয়াম। ইয়েস, সি। এক্সেলেন্ট, যিনি অ্যান্সার করছেন। ইয়েস আই। ইয়েস, এক্সেলেন্ট এক্সেলেন্ট, যিনি অ্যান্সার করছেন তিনি খুব ভালো অ্যান্সার করছেন। অর্থাৎ এই ক্ষেত্রে টর্সাদি পয়টাস যখন ডেভেলপ করে যাবে, আমাদের এই ক্ষেত্রে হচ্ছে আমাদের পেশেন্টকে ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে আইভি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। এবং আমি আপনাদেরকে তখন এখানে দেখেন একটা জিনিস লেখা আছে, পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তো পলি মানে হচ্ছে অনেক রকম, মরফিক মানে হচ্ছে তার অনেকগুলো মরফোলজি। অর্থাৎ আপনাদেরকে আমি অ্যান্ড্রোকাইনের একটা ছবিতে দেখাইছিলাম যে কিছুক্ষণ হচ্ছে কিছু পজিটিভ ওয়েভ, তারপর আবার এদের মধ্যে আনইকুয়াল সাইজ, একটা একটু বেশি বড় তো একটা একটু কম, এক একটার হাইট এক এক রকম। এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে পলিমরফিক ভিটি বা পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই ক্ষেত্রে আমরা হচ্ছে পেশেন্টকে ম্যাগনেসিয়াম সালফেট দিব। আচ্ছা, জাস্ট একটু আপনাদেরকে হচ্ছে অন্য জিনিসগুলোর সাথে একটু লিঙ্ক করে দেওয়া, আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট তো হচ্ছে এখানে দিলাম টর্সাদি পয়েন্টাসের ক্ষেত্রে। আর কি কোনো মেডিকেল কন্ডিশন আছে যে ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম ব্যবহার করি বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করি? কেউ বলতে পারবেন এক দুইটা এক্সাম্পল? Eclampsia. Eclampsia.
হ্যাঁ, একজন বলছেন যে একলামশিয়াতে আমরা হচ্ছে ব্যবহার করি, আর একটা হচ্ছে আমরা অ্যাজমাতে ব্যবহার করি। ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে আমাদের ব্রঙ্কো ডাইলেশনে হেল্প করে, কেমন? ম্যাগনেসিয়াম। আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা যাই। A 55-year-old man presented with a 1 hour history of palpitation which has settled spontaneously. He had a history of heart failure and was taking bisoprolol, digoxin, ramipril, benroflumethiazide. On examination, pulse normal, blood pressure bhalo, and his heart sounds were normal, and he had no peripheral edema. And ECG showed a corrected QT interval of 510 millisecond. ঠিক আছে, আপনারা খেয়াল করেন কি বললো, 510 মিলিসেকেন্ড। তাহলে 510 মিলি সেকেন্ড যদি কিউটি ইন্টারভ্যালের একটা ডিউরেশন ওরা বলে দেয়, আপনাদের কাছে কি মনে হচ্ছে? এই ডিউরেশনটা কি ঠিক আছে, নাকি কম, নাকি বেশি, বলেন তো একজন। বেশি। ইয়েস, এক্সেলেন্ট, একজন বলছে হচ্ছে বেশি। অর্থাৎ আমি আপনাদেরকে বলি, আমাদের আসলে আমি তো আপনাদেরকে টিপিক্যাল আজকে ইসিজি পড়াচ্ছি না। আমাদের এই কিউটি ইন্টারভ্যালের আমাদের মোট সময়টা হচ্ছে একটা গড় ভ্যালু হচ্ছে 360 থেকে 440 মিলি সেকেন্ড ইন কেস অফ মেল। আর ইন কেস অফ ফিমেল সেটা হচ্ছে আমরা 460 পর্যন্ত হচ্ছে নর্মাল ধরি। ঠিক আছে, 460 মিলি সেকেন্ড পর্যন্ত। তাহলে ইসিজির সবচেয়ে ছোট যে বর্গাকৃতি ঘরটা আছে, একদম সবচেয়ে ছোট, সেটার মান হচ্ছে 40 মিলি সেকেন্ড। তাহলে 360 থেকে 440 মিলি সেকেন্ডকে যদি আমরা 40 দিয়ে ভাগ করি, 4 নং 36, 4 11 44, তার মানে আমি আপনাদেরকে সহজ করে বলি, টোটাল কিউ ওয়েভ শুরু করা থেকে টি ওয়েভ শেষ হওয়া পর্যন্ত সে 9 থেকে 11 ঘরের ভিতরে তার থাকা লাগবে। তাহলে 9 থেকে 11, আপনারা 40-এর নামটা মনে রাখেন, 4 নং 36, 4 11 44, 360 মিলিসেকেন্ড থেকে 440 মিলিসেকেন্ড হচ্ছে নর্মাল ভ্যালু। এখানে প্রশ্নে বলে দিছে হচ্ছে যে 510 মিলিসেকেন্ড। তার মানে নর্মাল ভ্যালু থেকে হচ্ছে অলমোস্ট প্রায় 60 বা 70 মিলিসেকেন্ড হচ্ছে বেশি। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে একটা লং কিউটির একটা এক্সাম্পল। এখন আমি আপনাদেরকে বলছিলাম যে কিউটি ইন্টারভ্যালের সাথে হচ্ছে আমাদের 3টা ইলেকট্রোলাইট দেই। কেউ বলতে পারবেন কিউটি ইন্টারভ্যালের সাথে হচ্ছে আমাদের কি কি ইলেকট্রোলাইট চেঞ্জে কিউটি ইন্টারভ্যাল চেঞ্জ হয়, বলতে পারবেন? 3টা ইলেকট্রোলাইট কি কি ছিল? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম। ইয়েস, এক্সেলেন্ট, আপনারা অ্যান্সারটা দিয়ে দিয়েছেন। অর্থাৎ এবং এদের সাথে সম্পর্কটা হচ্ছে ইনভার্স রিলেশন। যদি কোনো কারণে হাইপার ক্যালসিমিয়া হয়, অর্থাৎ হাইপার, আমি বলছি আপনাদেরকে ইনভার্স, ইনভার্স মানে হচ্ছে ব্যস্তানুপাতিক, একটা বাড়লে একটা কমে যাবে। তাহলে ক্যালসিয়াম যদি বাড়ে কিউটি ইন্টারভাল শর্ট হবে, ম্যাগনেসিয়াম যদি বাড়ে কিউটি ইন্টারভাল শর্ট হবে। পক্ষান্তরে বা জাস্ট অপোজিট, ম্যাগনেসিয়াম যদি কমে তাহলে হচ্ছে কিউটি ইন্টারভাল প্রলং হবে। তাহলে এখানে আপনাদেরকে প্রশ্ন করছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কুড বি এ কজ অফ প্রলংড ম্যাগনেসিয়াম। কিউটি ইন্টারভাল। তাহলে আপনাদের কাছে অ্যান্সারটা কি মনে হচ্ছে বলুন তো? ই। ঠিক আছে, দেখেন আপনারা কিন্তু পরীক্ষার হলে হুট করে তাড়াহুড়ো করে কিন্তু হাইপার ক্যালসিমিয়া দেখাই দিয়েন না। কারণ কি, পরীক্ষার হলে আসলে কি হয়, একটা প্রেসার কুকার সিচুয়েশন। আমাদের কাছে মনে হয় যে আমরা তো পড়ছি ক্যালসিয়াম, পড়ছি ম্যাগনেসিয়াম, মানে ওই জিনিসটা হচ্ছে একদম মাথার মধ্যে গোল পেকে যায়। অর্থাৎ আপনারা সিম্পলি খেয়াল করেন, কিউটি ইন্টারভ্যালের সাথে ওরা থাকে হচ্ছে ইনভার্সলি রিলেশন। এবার আপনাকে যত রকম প্রশ্ন দিক, যত কিছুই দিক, আপনি হচ্ছে সেখান থেকে দেখাই দিবেন। এই প্রশ্নটাতে যদি বলে দিতে হচ্ছে কিউটি ইন্টারভ্যাল 300 মিলি সেকেন্ড, মানে হচ্ছে কি, মানে হচ্ছে শর্ট কিউটি, সেক্ষেত্রে কিন্তু একটা হাইপার ক্যালসিমিয়ার পিকচার দিয়ে দিতে পারতো আপনাদেরকে স্টেমে। অর্থাৎ এটাই এই প্রশ্নের সাথে রিলেভেন্ট না, কিন্তু আমি আপনাদের ব্রেনকে সেন্সিটাইজ করার ট্রাই করতেছি, যাতে এক্সাম সিচুয়েশনে আপনারা ঘাবড়ে না যান। অর্থাৎ একটা এক্সাম্পল দিয়ে দিল, পেশেন্টের হয়তো বা প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম আছে, ঠিক আছে, সেখান থেকে তার হাইপার ক্যালসিমিয়ার কিছু ফিচার দিয়ে দিল, বলতেছে আপনাদেরকে যে হাইপার ক্যালসিমিয়া হলে তো আবার দেখবেন যে কিনা বলেন ডায়াবেটিস ইনসিপিডাস হয়, ওখানে একটা হিস্ট্রি দিয়ে দিল। স্টোন বেশি হয় হাইপার ক্যালসিমিয়া থাকলে, হ্যাঁ, রেনাল স্টোনের একটা হিস্ট্রি দিয়ে দিল। আপনাদেরকে বলে দিতে পারে ঠাস করে যে হোয়াট আর দ্য এক্সপেক্টেড ফাইন্ডিংস ইন ইসিজি। বুঝতে পারলেন? আপনার এইভাবে প্রশ্নটা দিয়ে দিতে পারে হাইপার প্যারাথাইরয়েডিজম থেকে, অথবা হাইপো প্যারাথাইরয়েডিজম থেকেও দিতে পারে। বলতে পারে হচ্ছে যে পেশেন্টের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলছে, 2 বছর আগে হচ্ছে পেশেন্টের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলছে, এখন ইসিজি ফাইন্ডিং আপনি কি আশা করেন? আপনারা চিন্তা করবেন জাস্ট হচ্ছে ক্যালসিয়ামের কি অবস্থা, ক্যালসিয়ামটা কি বাড়ছে নাকি বাড়ে নাই, পটাশিয়ামটা কি বাড়ছে নাকি বাড়ে নাই। ওটা অনুযায়ী হচ্ছে আপনি ব্যস্তানুপাতে কিউটি ইন্টারভ্যালের প্রশ্নটা হচ্ছে অ্যান্সার করবেন। অর্থাৎ আপনার প্রশ্নে হচ্ছে খুব সুন্দর একটা ক্লু দেওয়া থাকবে, আপনার দায়িত্ব হচ্ছে জাস্ট ওই ক্লুটাকে ঠান্ডা মাথায় পরীক্ষার হলে হচ্ছে বের করে আনা, কেমন? আচ্ছা, তারপরের প্রশ্নে হচ্ছে আমরা যাই। তারপরের প্রশ্নটা হচ্ছে, আচ্ছা, এবার আসি আপনাদের সাথে এই প্রশ্নটা ডিসকাশন করি। প্রশ্নটা হচ্ছে, আমি আপনাদেরকে প্রশ্নটা পড়ে শোনাই, হ্যাঁ। তবে একটা বিষয় যেটা, আমি তো এখন আসলে আপনাদেরকে একটু সময় নিয়ে আমরা প্রশ্নটা বলতেছি বা একটু সময় নিয়ে আমি ডিসকাশন করতেছি। অ্যাকচুয়াল এক্সাম হলে কিন্তু আপনারা হচ্ছে আর একটু দ্রুত এবং অর্গানাইজড ওয়েতে পড়ার ট্রাই করবেন, এবং মাথা ঠান্ডা রেখে পড়বেন, মাথা গরম করে না কিন্তু, হ্যাঁ। অর্থাৎ পড়াশোনা করার সময় সবাই আমাদেরকে বলে যে 20 মিনিট পড়বেন,
তারপর একটা ছোট ব্রেক নিবেন, আবার বলে অনেকে, অনেক মোটিভেশনাল স্পিকাররা দেখি বলে 30 মিনিট পড়বেন, ছোট্ট একটা ব্রেক নিবেন। কিন্তু আমরা যারা মেডিকেল পার্সন আছি, আমরা যারা ডক্টর আছি, আমাদের ক্ষেত্রে আসলে এই নিয়মটা খাটে না, কজ আমাদের পরীক্ষা এফসিপিএস প্যাটার্ন হচ্ছে 4 ঘন্টার। ওই সময় আপনার 4 ঘন্টা ফোকাস রাখা লাগবে। সামনে আপনি কখনো পরীক্ষা দিবেন হচ্ছে এমআরসিপি পার্ট 1, ওটা হচ্ছে 6 ঘন্টার পরীক্ষা, আপনার তখন 6 ঘন্টা ফোকাস রাখা লাগবে। সো আমাদের এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে, কেমন? আচ্ছা, এবার আসেন, প্রশ্নটা হচ্ছে, এ 30-year-old ম্যান উইথ নোন হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, খেয়াল করেন কিন্তু এইচওসিএম বলে দিচ্ছে, presents to causality with an episode of witnessed syncope, a passerby provided initial resuscitation. On admission, he is unwell with pulse rate of 160, পেশেন্টের পালস অনেক বেশি। ব্লাড প্রেশার হচ্ছে 70/40 ছিল যখন সে আসছিল, কেমন? যখন সে আসছিল তখন 70/40, অ্যান্ড এ ডিক্রিসড কনসাস লেভেল। অবভিয়াসলি যেহেতু কার্ডিয়াক আউটপুট, ব্লাড প্রেশার কমে গেছে, তাহলে তো হচ্ছে তার ব্রেইনে ব্লাড ফ্লো কমে গেছে, অবভিয়াসলি তার জিসিএস ফল করেই যাবে। ইসিজি কনফার্মড ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, তাহলে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার মূল কারণটা ছিল হচ্ছে এইচওসিএম, ঠিক আছে? এবং এইচওসিএম থেকে হচ্ছে তার এই সিনকোপটাও হলো। আচ্ছা, এখন আপনাদের কাছে জানতে চাইছে, আচ্ছা, ইসিজি কনফার্মস ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া সাইনাস রিদম ইজ রিস্টোরড উইথ এ ডিসি শক। দেখেন, ওই সময় তো তার ব্লাড প্রেশারটা হচ্ছে কি ছিল, হিমোডাইনামিক আনস্টেবিলিটি ছিল, সেই জন্য হচ্ছে তাকে শক দেওয়া হয়েছে, ঠিক আছে? অর্থাৎ যে কোনো এরিথমিয়া, সেটা হোক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সেটা হোক এসবিটি, যদি হিমোডাইনামিক আনস্টেবিলিটি থাকে, মানে কি, মানে পেশেন্টের যদি বিপি কম থাকে, ম্যানেজমেন্ট হচ্ছে ডিসি শোক। আপনাদেরকে কনফিউজ করার জন্য অপশনের ড্রাগের নাম দিয়ে দিবে, আপনাদেরকে কনফিউজ করার জন্য হচ্ছে আরো অনেক রকম কিছু দিয়ে দিবে, বাট হিমোডাইনামিক আনস্টেবিলিটি থাকা মানেই হচ্ছে শক। এই ক্ষেত্রে আর আমি কোনো ওষুধ দিয়ে ম্যানেজ করতে পারবো না। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলতেছি, হোয়াট উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি ফর দ্য লং টার্ম। অর্থাৎ এইচওসিএম এর একটা পেশেন্ট, তার হচ্ছে হিমোডাইনামিক আনস্টেবিলিটি হয়ে গেছিল, ভিটি ডেভেলপ করে গেছিল, বিটি হচ্ছে শক দিয়ে এখন নর্মাল সাইনাস রিদমে আনছে, কিন্তু পেশেন্টের তো এইচওসিএম, তার তো এই ঘটনা সামনে আবার ঘটবে। আবার হয়তো আজকে তাকে আমি শক দিয়ে ঠিক করলাম, কালকে পরশুদিন তার এই জানে ঝামেলাটা আবার হইতে পারে। হ্যাঁ, এখন লং টার্ম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক্ষেত্রে আমি তাকে কি দিতে পারি বলেন তো? আইসিডি। অটোমেটিক। বি। ইয়েস, এক্সেলেন্ট। ইয়েস, এক্সেলেন্ট, এক্সেলেন্ট, আইসিডি। আমি এটা গত ক্লাসও আপনাদেরকে দিলাম, তারপরও আজকে আবার আপনাদেরকে দিলাম, যাতে আপনাদের ব্রেনটা হচ্ছে সেন্সিটাইজড হয়। অর্থাৎ দেখেন, এখানে বলা আছে অটোমেটিক ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর, ঠিক আছে? সে হচ্ছে একটা কম্পিউটারের মতো একটা ডিভাইস, সে আমার আপনার থেকে হচ্ছে বেটার ইসিজি রিড করতে পারে, এবং সেটা হচ্ছে আমার ইমপ্লান্টেবল, মানে সে একটা ইমপ্লান্ট হিসেবে হচ্ছে আমাদের চেস্ট ওয়ালের মধ্যে কানেক্ট করা থাকে, তার মধ্যে ওয়্যার দেওয়া থাকে। এই ওয়্যারটা হচ্ছে একদিক থেকে ইনফরমেশন নিচ্ছে আমার হার্ট থেকে, সে দেখতেছে তার হচ্ছে এখন আমার সাইনাস রিদমে আছে নাকি সাইনাস রিদমে নাই, ভেন্ট্রিকুলার রেট কেমন, ভেন্ট্রিকুলার কিউআরএস কমপ্লেক্সের কি অবস্থা, ওয়াইড হয়ে গেলে সে ডিটেক্ট করবে এটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ফিব্রিলেশনের ক্ষেত্রে সে ডিটেক্ট করে ফেলবে এটা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তো এখানে ইনফরমেশন গুলো সে নিচ্ছে, এটা আসলে এক ধরনের কম্পিউটার। ইনফরমেশন গুলো সে নিয়ে যখনই দেখবে যে ইট ইজ ডেভিয়েটিং ফ্রম নর্মাল সাইড, সে তখন কি করবে, সে এখানে হচ্ছে কারেন্ট ফায়ার করে দিবে, এবং এভাবে হচ্ছে সে এই ট্যাকিকার্ডিক সিচুয়েশন গুলা বা বিটি গুলাকে সে হচ্ছে কন্ট্রোল করার ট্রাই করবে। তো অবভিয়াসলি যে পেশেন্টের হচ্ছে এইচওসিএম, আমি আপনি তো সারাক্ষণ তাকে পাহারা দিতে পারবো না, তার একটা টেন্ডেন্সি আছেই হচ্ছে সাডেন বিটি ডেভেলপ করার, এই পেশেন্টের সাডেন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে, তার একটা টেন্ডেন্সি আছেই। এখন আমি আপনি ওরে সুস্থ ভেবে আমি হচ্ছে ওরে ছেড়ে দিলাম, ও আবার হচ্ছে হাঁটাহাঁটি করলো, খেলাধুলা করলো, ওর সেম প্রবলেমটা হচ্ছে আবার হলো। তো এইভাবে কি আমাদের সারাক্ষণ ওকে পাহারা দিয়ে রাখা সম্ভব? সম্ভব না। সে কিন্তু আমাদের তাকে জীবন্ত বাঁচাতে হবে, এজ এ ডক্টর আমাদের হচ্ছে তাকে বেস্ট ট্রিটমেন্ট প্রোভাইড করতে হবে লং টার্ম বেসিসে, বিকজ একিউট ট্রিটমেন্ট আমি দিয়ে দিছি, হি ইজ স্টেবল নাও। দ্যাট ডাজন্ট মিন যে আমি হচ্ছে ওকে এখন হচ্ছে একটা গ্যাসের ওষুধ দিয়ে ছুটি দিয়ে দেবো। আমার হচ্ছে এখন তাকে অটোমেটিক ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার বা ডিফিব্রিলেশনের জন্য আমাদের ট্রাই করতে হবে, এবং একজন কার্ডিওলজিস্ট হচ্ছে এই কাজটা করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমি আপনাদের সাথে হচ্ছে আর একটা প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা ইন্টারেস্টিং প্রশ্ন, কজ এইটার কনসেপ্ট আমি গত ক্লাসে আপনাদের সাথে ডিসকাশন করছি। তারপরে হচ্ছে আমি আজকে আবার একটু আপনাদের সাথে ডিসকাশন করি। কোয়েশ্চেনের সিস্টেমটা হচ্ছে যে, এ 40-year-old salesman presents with frequent flushing of his face and neck, abdominal pain, watery diarrhea, fatigue, breathlessness, anorexia, and nausea. On examination, there is a jugular venous distension with prominent V waves। অর্থাৎ এই ক্ষেত্রে পেশেন্টের হচ্ছে জেবিপি রেস্ট, আপনারা এতটুকু বোঝার চেষ্টা করেন। জেবিপি রেস্ট হয়েছে, হ্যাপাটোমেগালি এন্ড ডিপেন্ডেন্ট ইডিমা। আচ্ছা, একটু ছোট করে আপনাদের জিজ্ঞেস করি, রেস্ট জেবিপি, হ্যাপাটোমেগালি এন্ড ডিপেন্ডেন্ট ইডিমা বা হচ্ছে বাইপেডাল ইডিমা, এটা আসলে আমাদের কি ইন্ডিকেট করে বলেন তো বডিতে? হার্ট ফেলিওর। রাইট হার্ট ফেলিউর। এক্সেলেন্ট, আর রাইট এক্সেলেন্ট। সাইড ইজ যিনি হার্ট হার্ট ফেলিওর ফেলিয়ার। বলছেন, হ্যাঁ হ্যাঁ, এক্সেলেন্ট, যিনি হার্ট ফেলিওর বলছেন উনি হচ্ছে একটা আমব্রেলা টার্ম বলছেন, সেটাও সঠিক। আর যারা বলছে হচ্ছে রাইট হার্ট ফেলিওর, তারা হচ্ছে একদম স্পেসিফিক অ্যান্সারটা দিচ্ছে।
অর্থাৎ রাইট হার্ট ফেলিওরের কারণেই হচ্ছে পেশেন্টের হেপাটোমেগালি ডিপেন্ডেন্ট ইডিমা আছে। আচ্ছা, অন অস্কালটেশন এ ব্লোয়িং প্যান সিস্টোলিক মারমার, খেয়াল করেন কিন্তু আপনারা, এ ব্লোয়িং প্যান সিস্টোলিক মারমার ইজ হার্ড অন ইন্সপিরেশন। ঠিক আছে, অর্থাৎ খেয়াল করে দেখেন, ইন্সপিরেশনের সময় হচ্ছে এই মারমারটা ভালো শোনা যাচ্ছে। কোথায় ভালো শোনা যাচ্ছে? এট দ্য লেফট লোয়ার ইস্টার্নাল এজ। আমি আপনাদেরকে একটা ছোট ক্লু দিই। একটু আগে আমি আপনাদেরকে বললাম যে ইন্সপিরেশনের সময় আমাদের রাইট হার্টে ব্লাড ফ্লো বেশি বাড়তেছে। তার মানে আমাদের রাইট সাইডের যে মারমার গুলো আছে, সেই মারমার গুলো হচ্ছে সবসময় ইন্সপিরেশনের সময় আমরা বেটার শুনতে পারবো সেই মারমারটা। কেন? কারণ ইন্সপিরেশনে ব্লাড ফ্লো বেশি, ওই মারমারের স্টেনোসিসের সাথে ব্লাডের ফ্রিকশন বেশি, সেই সময় হচ্ছে আমি মারমারটা বেটার শুনতে পারবো। আর লেফট সাইডের যেই বালবুলার হার্ট ডিজিজ গুলা, তাহলে আমাদের লেফট হার্টে ব্লাড ফ্লো বাড়ে ডিউরিং এক্সপাইরেশন। তার মানে এক্সপাইরেশনের সময় আমরা হচ্ছে লেফট সাইডেড হার্টের মারমার গুলা হচ্ছে একটু বেটার শুনতে পারবো। এবং এই জন্য কিন্তু আমাদের মাইট্রাল বাল্ব হচ্ছে একটা লেফট সাইডেড বাল্ব। মাইট্রাল বাল্ব যখন হচ্ছে আমরা মাইট্রাল স্টেনোসিসের মারমার দিকে, আমরা কিন্তু পেশেন্টকে বলি আপনি শ্বাস ছাড়েন 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 ধরে রাখেন, মানে পেশেন্ট এখন এক্সপাইরেটরি ফেজে আছে। ওই সময় লেফট হার্টে ব্লাড ফ্লো বেশি, তাহলে ব্লাডের ফ্রিকশন বেশি স্টেনোস বাল্বের সাথে, আমার স্টেথোস্কোপে এই ঘর্ষণটা বেশি শোনা যাবে। আচ্ছা, তাহলে এখন আপনারা এই প্রশ্নের সাপেক্ষে দেখেন, পেশেন্টের ইন্সপিরেশনে মারমার বাড়ছে, তার মানে আপনারা এতটুকু তো ধারণা করতে পারতেছেন যে ইট ইজ সাম সর্ট অফ রাইট সাইডেড কোন একটা ঝামেলা। এবং এরিয়াটা দেখেন, এট দ্য লেফট লোয়ার ইস্টার্নাল এজ। হ্যাঁ, এখন আপনাদের কাছে এই ওভারঅল হিস্ট্রিটা শুনে আগে ডায়াগনোসিসটা কি মনে হচ্ছে আগে সেটা আমাকে, তারপরে হচ্ছে আমরা ভালোগুলো ডিজিজে ঢুকবো। পেশেন্টের হচ্ছে বি ফ্রিকোয়েন্ট মনে হচ্ছে, ফ্লাশিং আছে। ট্রাইকাসপিড ইয়েস, ইনকম্পিটেন্স। ইয়েস, 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 এক্সেলেন্ট। যিনি বলছে উনি হচ্ছে ট্রাইকাসপিড কি বলে ইনকম্পিটেন্স বা রিগার্জিটেশন, সেটা হচ্ছে রাইট। এই ক্ষেত্রে ডায়াগনোসিসটা কি আমাকে একটু কাইন্ডলি বলতে পারবেন? মানে এই পেশেন্টের ডায়াগনোসিসটা কি, আসলে তার কি হয়েছে? কার্সিনয়েড। ইয়েস, এক্সেলেন্ট। যিনি বলছেন হচ্ছে কার্সিনয়েড, উনি খুবই সুন্দর একটা অ্যান্সার দিয়েছেন। দেখেন, আপনাদের কিন্তু এই জিনিসটা হচ্ছে একটু, আমি গত ক্লাসে বলছিলাম যে টিপস, TIPS, অর্থাৎ কার্সিনয়েড সিন্ড্রোমে দেখেন এখানে বলছে তার ফেসিয়াল ফ্লাশিং, অ্যাবডোমিনাল পেইন, ওয়াটারি ডায়রিয়া। আপনাদেরকে আমি এই জিনিসগুলো এক্সপ্লেন করছিলাম গত ক্লাসে যে কার্সিনয়েড থেকে কিভাবে এই ফ্লাশিংটা হচ্ছে। এই যে ব্যাসো অ্যাক্টিভ সাবস্টেন্স গুলো ব্যাসোডাইলেশন করে, হিস্টামিন, সেরোটোনিন। হ্যাঁ, অ্যাবডোমিনাল পেইন করতে পারে। অ্যাবডোমিনাল পেইন হচ্ছে অনেকগুলো মেকানিজমেই হয়। এটা একটা টিউমার, কমপ্লেক্স করতে পারে আমাদের অ্যাবডোমিনের বিভিন্ন হচ্ছে লেয়ারকে। তার উপর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের ভ্যাসো কনস্ট্রিকশন করে। হ্যাঁ, আমাদের মেসেন্টারিক ভ্যাসো কনস্ট্রিকশন থেকে হচ্ছে পেশেন্টের একটা পেইন হতে পারে। এবং ওয়াটারি ডায়রিয়া হয় কারণ সে জিআই মোটিলিটি বাড়ায় দেয়। আচ্ছা, তো এখন এখানে কার্সিনয়েড সিনড্রোমে আমি আপনাদেরকে বলছিলাম যে রাইট সাইডেড বাল্বটা হচ্ছে সবচেয়ে বেশি ইনভলভ হবে। তাহলে আপনি বলতে পারেন ভাইয়া, তাহলে আপনি বলতেছেন রাইট সাইডেড বাল্ব বেশি ইনভলভ হবে, এবং আপনি তো গত ক্লাসে বলে দিছেন একটা, আমাদেরকে একটা টিপস দিছেন। টিপস মানে হচ্ছে ট্রাইকাসপিড ইনকম্পিটেন্স আর হচ্ছে পালমোনারি স্টেনোসিস। তো ভাই এখন তো অপশনে বি ট্রাইকাসপিড ইনকম্পিটেন্সও আছে, আবার সুন্দর মতো ডি অপশনে হচ্ছে পালমোনারি স্টেনোসিস আছে। তো তাহলে আপনি কেন হচ্ছে ভাই এটা বলতেছেন না যেটা পালমোনারি স্টেনোসিস তো রাইট অ্যান্সার হইতে পারে? হ্যাঁ, আপনাদের কথা ঠিক, পালমোনারি স্টেনোসিস হইতে পারে, কিন্তু অপশনে আপনারা খেয়াল করেন যে বলে দিছে যে প্যান সিস্টোলিক মারমার। পালমোনারি স্টেনোসিসে কি প্যান সিস্টোলিক মারমার হয়? না, কিন্তু পালমোনারি স্টেনোসিসে হয় হচ্ছে মূলত ইজেকশন সিস্টোলিক টাইপ মারমার। প্যান সিস্টোলিক মারমার হয় হচ্ছে মূলত ট্রাইকাসপিড রিগারজিটেশনে। দেন আপনারা খেয়াল করেন এরিয়াটা, এট দ্য লোয়ার লেফট ইস্টার্নাল এজ। আমাদের পালমোনারি এরিয়া কিন্তু এখানে না, লোয়ার লেফট ইস্টার্নাল এজে কিন্তু আমাদের পালমোনারি এরিয়া না, এটা হচ্ছে মূলত আমাদের ট্রাইকাসপিড এরিয়া। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনারা এই জিনিসটা হচ্ছে খেয়াল করবেন। অর্থাৎ এই ক্ষেত্রে পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে ট্রাইকাসপিড রিগারজিটেশন। অর্থাৎ ট্রাইকাসপিড রিগারজিটেশনকে আমরা মেডিকেলের ভাষায় হচ্ছে অনেক সময় বলি যে ট্রাইকাসপিড ইনকম্পিটেন্স। অর্থাৎ তার কম্পিটেন্সি নেই। ঠিক আছে, এখান থেকে, আচ্ছা এখান থেকে আর ছোট্ট একটা জিনিস, এটা এই প্রশ্নের সাথে রিলেটেড না যদিও, তারপর আমি, আচ্ছা আমি শেষে ডিসকাশন করবো, এখন থাক। আচ্ছা, এরপরের প্রশ্ন, এই 53rd year old women who has had chemotherapy for metastatic breast cancer, খেয়াল করেন পেশেন্টের একটা কেমোথেরাপির হিস্ট্রি দিয়ে দিচ্ছে। 6 months earlier come to the clinic complaining of shortness of breath on exertion, অর্থাৎ 6 মাস আগে তার কেমোথেরাপি হয়েছে মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সারের জন্য। একটা ফিমেল পেশেন্ট, তার এমনিতেই ব্রেস্ট ক্যান্সারের রিস্ক অনেক বেশি, তার ক্যান্সার ছিল। এখন সে হচ্ছে আপনার কাছে প্রেজেন্ট করছে হচ্ছে শর্টনেস অফ ব্রেথ নিয়ে ডিউরিং এক্সারশন, অর্থাৎ কাজকর্ম করার সময় বা হচ্ছে একটা পরিশ্রম করার সময় হচ্ছে তার এই শর্টনেস অফ ব্রেথটা ডেভেলপ করে। এখন দেখেন তার বিপি হচ্ছে 125/78, ভালো আছে, পালস ভালো আছে, অ্যাপেক্স বিট ইজ ডিসপ্লেড টু দ্য অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন। তার মানে চিন্তা করেন, যেটা হচ্ছে থাকার কথা ছিল হচ্ছে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে,
সেখান থেকে সে সরে ল্যাটারালি গিয়ে আমাদের এক্সিলা বা আর্মপিট বরাবর যে লাইনটা আমরা টানি সেখানে চলে গেছে। তার মানে কি, তার হচ্ছে হার্টটা সাম সর্ট অফ বড় হয়ে গেছে। কেমন, তার হচ্ছে বড় হয়ে গেছে সাম সর্ট অফ, ঠিক আছে? অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কিন্তু চিন্তা করবো যে ডাইলেশন বা ডাইলেটেড কার্ডিয়াক কিছু একটা ঝামেলা হয়েছে। কিন্তু পেশেন্ট কি হার্ট ফেলিওরে আছে? সে ওরকম অ্যাক্টিভ হার্ট ফেলিওরে নাই, তার পালস ভালো আছে, তার বিপি ভালো আছে। আমরা আদার্স ইনভেস্টিগেশন গুলো দেখি, তার হিমোগ্লোবিন মোটামুটি ভালো, হোয়াইট সেল কাউন্ট ভালো আছে, প্লেটলেট ভালো, সোডিয়াম পটাশিয়াম এগুলো ভালো লেভেলে আছে। কিন্তু ক্রিটিনিনটা দেখেন নর্মাল লেভেল থেকে একটু বেশি। চেস্ট এক্সরেতে আমি দেখলাম যে পেশেন্টের হচ্ছে কার্ডিওমেগালি আছে এবং increased shadowing consistent with mild pulmonary edema at both bases। অর্থাৎ মাইল্ড পালমোনারি ইডিমা মানে তার মাইল্ড একটা হার্টে ইনসাল্ট আছে, তার অ্যাপেক্স বেগটা হচ্ছে ডিস্টেন্ডেড, হ্যাঁ, এবং তার ক্রিয়েটিনিনটা হচ্ছে অল্টার্ড। ঠিক আছে, তাহলে সাম সর্ট অফ তার হার্ট রিলেটেড কিছু একটা। এখন আপনার কাছে জানতে চাচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কেমোথেরাপিউটিক এজেন্টস ইজ মোস্ট লাইকলি টু বি রেসপন্সিবল ফর দ্য পেশেন্টস সিমটমস। অর্থাৎ কি মনে হচ্ছে আপনাদের কাছে অপশন, এটার অ্যান্সার কি হবে বলুন তো? ডক্সিরুবিন, ইয়েস, এক্সেলেন্ট, যিনি অ্যান্সারটা দিয়েছেন উনি খুবই, কার্ডিওটক্সিক। ইয়েস ইয়েস, এক্সেলেন্ট এক্সেলেন্ট। অর্থাৎ এক্ষেত্রে পেশেন্টের মেটাস্ট্যাটিক কার্সিনোমার কারণে সে যখন ডক্সোরুবিসিন নিছে, এই ডক্সিরুবিসিন হচ্ছে একটা কার্ডিয়াক টক্সিসিটি করে, যে কারণে হচ্ছে আমাদের হার্টে একটা ফাইব্রোটিক কিছু চেঞ্জ আসে, হার্টের মাসেল গুলা হচ্ছে কিছু চেঞ্জ আসে, এবং ওখানে ফ্রি রেডিক্যাল মিডিয়েটেড কিছু ড্যামেজ হয়, এবং হার্ট মাসেলটা তখন হচ্ছে একটু ডিসঅর্গানাইজড হয়ে যায় এবং আমাদের অ্যাপেক্স বিটটা হচ্ছে তখন ডিসপ্লেসড হয়ে যায়। এই কন্ডিশনটা অনেকটা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি টাইপ ফিচার দেয়। হ্যাঁ, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি টাইপ ফিচার। এবং এটা হয় হচ্ছে মূলত এই ডক্সোরুবিসিন এই ওষুধটা দেওয়ার কারণে। কেমন? আচ্ছা, অপশন থেকে আরেকটা জিনিস আপনাদের সাথে একটু অ্যাড করে দেই। সেটা হচ্ছে সি নাম্বার অপশন আছে সিসপ্লাটিন। ঠিক আছে, সেটা হচ্ছে একটা প্লাটিনাম বেসড একটা অ্যান্টি ক্যান্সার এজেন্ট। কেউ বলতে পারবেন সিসপ্লাটিন ইউজ করলে হচ্ছে আমাদের কি সাইড এফেক্ট হতে পারে লং টার্মে? মানে ধরেন অ্যান্টি ক্যান্সার ড্রাগ যখন ইউজ করলো, ইউজ করার অনেকদিন পরে গিয়ে হচ্ছে পেশেন্টের একটা ডেভেলপ করতে পারে একটা কমপ্লিকেশন। কেউ বলতে পারবেন সিসপ্লাটিন দিলে কি হয়? জাস্ট আপনাদের মাথায় আইডিয়া দেওয়ার জন্য, কেউ না পারলেও সমস্যা নেই। অর্থাৎ আমি বলে দিচ্ছি, সিসপ্লাটিন হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি করে। কেমন? যদি আপনাদেরকে এরকম একটা পিকচার দিয়ে দেয়, কেউ কেমোথেরাপি নিছে, কেমোথেরাপি নেওয়ার পর তার পেরিফেরাল নিউরোপ্যাথির একটা ফিচার দিয়ে দিল, ঠিক আছে, স্ট্রোকস এন্ড গ্লোবিক্স টাইপ হচ্ছে একটা পারস্থেসিয়ার হিস্ট্রি দিয়ে দিল, হ্যাঁ, বা হচ্ছে আপনার রিডিউসড জার্ক এগুলোর এক্সাম্পল দিয়ে দিল, সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে পেশেন্টের পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করছে। তখন অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু সিসপ্লাটিন। ঠিক আছে, এখানে কার্ডিওমায়োপ্যাথি ছিল, কার্ডিয়াক টক্সিসিটি ছিল, সেই জন্য অ্যান্সার হয়ে গেছে হচ্ছে ডক্সোরুবিসিন। হ্যাঁ, ডক্সোরুবিসিন, ডোনোরুবিসিন এরা হচ্ছে সেম গ্রুপের ওষুধ। কেমন? আচ্ছা, আমরা এর পরের প্রশ্নটাতে আমরা আসি। সেটা হচ্ছে এ 45-year-old ম্যান with previously diagnosed type 2 diabetes mellitus presents to the emergency department with severe central chest pain, nausea and sweating। তার মানে টিপিক্যাল এমআই লাইক হচ্ছে একটা ফিচার দিচ্ছে, সিমটম দিচ্ছে। He was riding his bike in an attempt to lose weight when the chest pain began 25 minutes ago। অর্থাৎ 25 মিনিট আগে হয়েছে। He also smokes 15 cigarettes per day and hypertensive। দেখো কতগুলো রিস্ক ফ্যাক্টর দিয়ে দিছে। একদম টিপিক্যাল এমআই টাইপ একটা পেইন বা কার্ডিয়াক পেইন, তার সাথে পেশেন্ট হচ্ছে হেভি স্মোকার, 15টা স্মোকিং, 15টা হচ্ছে সিগারেট খায় প্রতিদিন, তার সাথে পেশেন্ট হচ্ছে আবার হাইপারটেনসিভ। ঠিক আছে, এবং সাথে হচ্ছে রেমিপ্রিল নাই, এমলোডিপিন নাই। অন এক্সামিনেশন বিপি হচ্ছে বেশি। হি ইজ পেল, সুয়েটি এন্ড অ্যাংশাস। হি হ্যাজ বিন গিভেন 300 মিলিগ্রাম অফ অ্যাসপিরিন বাই এ পেসার ভাই। অর্থাৎ লোডিং ডোজ দিছে আর কি, আমরা যেটা বলি হচ্ছে লোডিং ডোজ। একটা অ্যাসপিরিন হচ্ছে 75 মিলিগ্রাম, চারটা দিলে হচ্ছে সেটা 300 মিলিগ্রাম হয়। এখন হচ্ছে ইনভেস্টিগেশন গুলো খেয়াল করেন। ইনভেস্টিগেশন হচ্ছে হিমোগ্লোবিন ভালো, ডাব্লিউবিসি কাউন্ট ভালো, প্লেটলেট কাউন্টও মোটামুটি ভালোই আছে, সোডিয়াম পটাশিয়াম সব ভালো, ক্রিয়েটিনিন হচ্ছে একটু বেশি। হয়তো পেশেন্টের আগে থেকে হাইপার টেনশন, তো তার সেখান থেকে হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথির ফিচার হিসেবেও থাকতে পারে, এবং গ্লুকোজ অনেক বেশি। ঠিক আছে, 17.1। আর তার সাথে হচ্ছে ইসিজিতে দেখা যাচ্ছে যে ইনফিরিয়র এসটি ইলিভেশন, অর্থাৎ আমাদের ইনফিরিয়র লিড যেগুলো, লিড নাম্বার 2, লিড নাম্বার 3 এবং লিড নাম্বার হচ্ছে এবিএফ, এখানে হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন। তাহলে এই ক্ষেত্রে ডায়াগনোসিসটা কি মনে হচ্ছে আপনাদের বলুন তো? আগে আমরা ডায়াগনোসিসটা চিন্তা করি, ডায়াগনোসিসটা কি এই ক্ষেত্রে? ইনফেরিয়র এমআই, এমআই ইনফেরিয়র। এক্ষেত্রে হচ্ছে হ্যাঁ ইনফিরিয়র এবং একিউট। হ্যাঁ, একিউট ইনফিরিয়র এমআই। ইনফেরিয়র। একিউট, একিউট কারণ হচ্ছে হিস্ট্রিটা দেখেন বলে দিছে হচ্ছে 25 মিনিট আগে হচ্ছে তার এই চেস্ট পেইনটা হচ্ছে ডেভেলপ করছে। কেমন? এবং এখানে যে গ্লুকোজ বেড়ে গেছে, পেশেন্টের হচ্ছে সোয়েটিং হচ্ছে, নৌসিয়া হচ্ছে, এগুলো সবই সিম্পেথেটিক ড্রাইভ, এবং সিম্পেথেটিক ড্রাইভের কারণে পেশেন্টের হচ্ছে বিপিও অনেক বেশি বেড়ে গেছে। অর্থাৎ ইনিশিয়াল স্টেজে সে আছে। ঠিক আছে, এখন তাকে লোডিং ডোজ অফ হচ্ছে আমার অ্যাসপিরিন দেওয়া হয়েছে।
আমি এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন, অর্থাৎ আপনারা এই জিনিসটা জানেন, আমি জানি, ডি, বাট আনসার ডি। তারপরও আপনারা আমাকে বলেন এটার অ্যান্সারটা কি হবে। ডি, PCI. পিসিআই। হ্যাঁ, এটার অ্যান্সারটা হবে ডি, পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন। ঠিক আছে, অর্থাৎ তার মানে আপনারা খেয়াল রাখেন যে সিম্পেথেটিক ফ্লো যদি বাড়ে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে তখন কি হবে, আমাদের সোয়েটিং হবে, পেশেন্টের হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তে পারে, পেশেন্টের হচ্ছে পালপিটেশন হবে এবং পেশেন্টের অ্যাংজাইটি হবে। এমআইতে কিন্তু প্রচুর অ্যাংজাইটি হয়। হ্যাঁ, আমি যে কয়েকটা পেশেন্ট দেখছি এমআই, ওরা আসলে কেন জানি মৃত্যু যন্ত্রণাটা ওরা বুঝতে পারে যে ওদের ভিতরে খুব সিরিয়াস একটা অবস্থা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা এর পরের প্রশ্নটাতে আসি। এরপর প্রশ্ন বলা হচ্ছে যে এ 67-year-old ম্যান ইজ রেফার টু দ্য কার্ডিওলজি ক্লিনিক উইথ এনজাইনা। প্রতিটা লাইন খেয়াল করে দেখবেন কিন্তু, হ্যাঁ, এনজাইনা। তার মানে এনজাইনা বলতে কি বোঝাচ্ছে? এনজাইনা বলতে মূলত বোঝাচ্ছে হচ্ছে পেশেন্টের একটা ইসকেমিক কার্ডিয়াক পেইন, প্রোগ্রেসিভ হার্ট ফেলিওর, অর্থাৎ পেশেন্টের হচ্ছে হার্ট ফেল করে যাচ্ছে। হার্ট ফেল মানে হচ্ছে হার্ট হচ্ছে এখন আর বডির অক্সিজেন ডিমান্ড মিট করতে পারতেছে না। এন্ড 2 episodes অফ সিনকোপ, অর্থাৎ যখনই কার্ডিওলজিতে আপনি একটা জিনিস পড়বেন হচ্ছে সিনকোপ, আপনি ধরে নেবেন হচ্ছে যে সাম সর্ট অফ কার্ডিয়াক প্যাথোলজি, কার্ডিয়াক আউটপুটটা কমাই দিছে। কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার কারণে হচ্ছে আমার ব্রেনে পারফিউশন কমে গেছে। ব্রেনে পারফিউশন যদি আমাদের কমে যায়, আমাদের রেটিকুলার সিস্টেম আমাদেরকে অ্যাক্টিভ রাখে, তো কোনো কারণে সেখানে যদি ব্লাড ফ্লো কমে যায় এবং আমাদের জিসিএসটা তখন আর মেনটেন হবে না, তার মানে সে হচ্ছে তখন অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, হি হ্যাজ এ হিস্ট্রি অফ হাইপারটেনশন ম্যানেজড উইথ রেমিপ্রিল ইনডেপাভাইড অ্যান্ড সাফার্ড অ্যান ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন সাম 4 years ago। অর্থাৎ 4 বছর আগে হচ্ছে তার একটা এমআই এর হিস্ট্রি আছে। খেয়াল করে দেখেন কিন্তু কতগুলো হিস্ট্রি দিছে, কিন্তু আপনাদেরকে গুরুত্বপূর্ণ। এখন আপনি এক্সামিনেশন করে দেখলেন তার প্রেশার ভালো আছে, এন্ড হি হ্যাজ এ সফট ইজেকশন সিস্টোলিক মারমার। খেয়াল করে দেখেন কিন্তু লাইনগুলো হচ্ছে আপনারা খেয়াল করবেন, লাউডেস্ট এট দ্য রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, অর্থাৎ আমাদের রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসটা আসলে মূলত প্রিকর্ডিয়ামে কি ডিনোট করে বলেন তো? এটা আসলে অ্যাওটিক এরিয়াটাকে সিগনিফাই করে। তো অ্যাওটিক এরিয়াতে তার হচ্ছে একটা ইজেকশন সিস্টোলিক মারমার, মানে লেফট ভেন্ট্রিকল থেকে যখন ব্লাড ইজেকশন হতে গেছে, লেফট ভেন্ট্রিকল থেকে যখন ব্লাড ইজেকশন হচ্ছে তখনই তো আমাদের লেফট ভেন্ট্রিকল সিস্টোলে, সিস্টোলের সময় ব্লাডটা ইজেক্ট হওয়ার সময় মারমারটা প্রোডাকশন হয়েছে। সো দিস ইজ কল্ড ইজেকশন সিস্টোলিক মারমার, এবং সেটা বেশি শোনা যাচ্ছে হচ্ছে অ্যাওটিক এরিয়াতে। He has evidence of left ventricular hypertrophy and there are bilateral inspiratory crackles, অর্থাৎ সাম সর্ট অফ পালমোনারি এডিমা। কারণ পেশেন্টের হার্ট ফেলিওর হিস্ট্রি তো বলতেছেই যে ওর পেশেন্টের হচ্ছে প্রোগ্রেসিভ হার্ট ফেলিওর আছে। হার্ট ফেলিওর হওয়ার কারণে আমার হচ্ছে কি হয়, ব্লাডটা হচ্ছে ব্যাক প্রেশারের কারণে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে বেশি জমা হয়, লেফট অ্যাট্রিয়াম থেকে পালমোনারি ভেনে যায়, পালমোনারি ভেন থেকে পালমোনারি ক্যাপিলারি গিয়ে ওখানে গিয়ে হচ্ছে সে একদম গ্র্যাভিটির কারণে লাংসের বেজে হচ্ছে সে সব সময় বসে থাকে। এই জন্য কিন্তু আমরা বলি হচ্ছে বাই ভেজাল। হ্যাঁ, এবং ইন্সপাইরেটরি ক্র্যাকলস, যখন আপনি শ্বাস নেবেন বাতাস গিয়ে ওই পানির সাথে গিয়ে একটা ঘর্ষণ হয়, যেটা নর্মালি হওয়ার কথা ছিল না, তখনই হচ্ছে এই ইন্সপাইরেটরি ক্র্যাকলসটা হচ্ছে আমরা স্ট্যাটাসে বুঝতে পারি। আচ্ছা, তো এখন ইনভেস্টিগেশনে কি শো করতেছে, হিমোগ্লোবিন 124-এ একটু একটু কম। ঠিক আছে, হোয়াইট সেল কাউন্ট হচ্ছে নর্মাল আছে, প্লেটলেট কাউন্ট ভালো আছে, ক্রিয়েটিনিন হচ্ছে দেখেন নর্মাল থেকে অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রে এই পুরোটা হিস্ট্রি শুনে পেশেন্টের হচ্ছে সিনকোপ আছে, পেশেন্টের অ্যানজাইনা আছে, পেশেন্টের অ্যাওটিক এরিয়াতে পেশেন্টের হচ্ছে একটা ইজেকশন সিস্টোলিক মারমার আছে, পেশেন্টের একটা প্রিভিয়াস ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশনের হিস্ট্রি আছে, হ্যাঁ, পেশেন্টের লেফট হার্ট ফেলিওরের ফিচার আছে। এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে কি প্যাথোলজি আসলে এই সবগুলা ঝামেলা করলো? পেশেন্টের অ্যানজাইনা করাইতেছে, পেশেন্টের হার্ট ফেলিওর করাই ফেললো, পেশেন্টের সিনকোপ করতেছে, ওইদিকে হার্টে আমি আপনি মারমার অ্যাওর্টিক পাচ্ছি। স্টেনোসিস। ইয়েস, এক্সেলেন্ট। aortic stenosis, যিনি অ্যান্সারটা দিছেন উনি হচ্ছে খুব ভালো অ্যান্সার দিছেন। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের এওরটিক স্টেনোসিস ডেভেলপ করছে। দেখেন, প্রাইমারি ঝামেলাটা ছিল হচ্ছে তার বাল্বে, এওরটিক বাল্বের ক্ষেত্রফল কমে গেছে। তো এওরটিক বাল্বের ক্ষেত্রফল কমে যাওয়ার কারণে আর লেফট ভেন্ট্রিকল থেকে আমার হচ্ছে এওটাতে ব্লাড ঠিক মতো যেতে পারতেছে না। আমরা যে বলি করোনারি আর্টারি হচ্ছে আমাদের হার্টকে সাপ্লাই দেয়, এই করোনারি আর্টারি উঠতেছে কোথেকে বলেন তো? সে কিন্তু এওরটিক সাইনাস থেকে উঠতেছে। তো অবভিয়াসলি এওরটিক বাল্ব যেহেতু স্টেনোসড, ব্লাড ফ্লো তো হচ্ছে না, এই জন্যই কিন্তু পেশেন্টের এনজাইনা, কারণ সে তো হার্ট তো তার ব্লাড ফ্লো পাচ্ছে না। তারপরে দেখেন আপনারা, যেহেতু হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে খুব সহজে এওটাতে আর ব্লাড যেতে পারতেছে না, লেফট ভেন্ট্রিকল ভাবতেছে যে এত বড় অবস্ট্রাকশন, আমি সেটাকে ওভারকাম করতে হবে এনিহাউ, সে খুব বেশি কন্ট্রাক্ট করার ট্রাই করবে, সে অনেক কন্ট্রাক্ট করার ট্রাই করবে, কিন্তু দরজা বন্ধ। আমি আপনি একটা দরজা বন্ধ রাখা বা একটা দরজা যদি চিকন অবস্থায় থাকে, আমরা যদি অনেক বেশি মানুষ বেরোতে চাই, আমরা কিন্তু ধাক্কাধাক্কি করবো, বেরোতে পারবো না কিন্তু ঠিক মতো কেউ। হ্যাঁ, তো এখন এই ক্রনিক্যালি হচ্ছে যেহেতু লেফট ভেন্ট্রিকল হচ্ছে এরকম স্ট্যাসিস হচ্ছে, একটা সময় লেফট ভেন্ট্রিকল ডাইলেটেড হয়ে যায়, একটা সময় লেফট ভেন্ট্রিকল ফেল করে, আর কার্ডিয়াক আউটপুট তো মেনটেন হচ্ছেই না।
কার্ডিক আউটপুট মেনটেন হওয়ার জন্য তো আমার ব্লাডটা এওরটিক বাল্ব দিয়ে বেরোতে হবে, ওই বেচারা হচ্ছে ওইদিকে চিকন হয়ে বসে আছে, ব্লাড বেরোচ্ছে না। ঠিক আছে, তাহলে এখন এই লেফট ভেন্ট্রিকল থেকে ব্যাক ফ্লো যাচ্ছে লেফট এট্রিয়ামে, লেফট এট্রিয়াম থেকে ব্যাক ফ্লো যাচ্ছে হচ্ছে ওয়াটার ডেমিং এর মতো, ব্লাড ডেমিং হয়ে চলে যাচ্ছে পালমোনারি ক্যাপিলারিতে। পালমোনারি ক্যাপিলারি তো খুব মানে মানে এটার হচ্ছে ইলাস্টিসিটি কম, সে খুব ইজিলি রাপচার করে ফেলতে পারে। তো রাপচার করে এই পানিগুলো হচ্ছে, সরি পানি কেন বলতেছি, মানে ব্লাড প্লাজমা এগুলো হচ্ছে জমা হচ্ছে একদম গ্র্যাভিটির কারণে লাংসের বেজে। আমি আপনি নিঃশ্বাস নেওয়ার সময় ওই পানির সাথে গিয়ে হচ্ছে বাতাস ঘর্ষণ খাচ্ছে, আমি আপনি ক্র্যাকলস পাচ্ছি। ঠিক আছে, আরো অনেকগুলো মেকানিজম আছে, আমি কমপ্লেক্স না করার জন্য ইজিলি আপনারা মনে রাখার জন্য বলতেছি। তাহলে তার মূল ঝামেলাটা ছিল হচ্ছে তার অ্যাওর্টিক স্টেনোসিস, এবং এই যখনই হচ্ছে লেফট ভেন্ট্রিকল সিস্টলে যায়, ভেন্ট্রিকল ট্রাই করে সর্বোচ্চ ব্লাডটা বের করার জন্য, কিন্তু এই ন্যারো এরিয়া দিয়ে যতটুকু ব্লাড যায়, সে হচ্ছে হিউজ একটা ঘর্ষণ বা একটা ফ্রিকশন করে। কারণ তার হচ্ছে ভালভের এরিয়াটা কমে যায় বা ক্ষেত্রফলটা অনেক কমে যায়। তো কম ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ব্লাড যাওয়ার সময় প্রচুর একটা ঘর্ষণ হয়, সেই ঘর্ষণটা আমি আপনি হচ্ছে স্টেথোস্কোপে খুব সুন্দর শুনতে পারি। এবং যেহেতু এটা অ্যাওর্টিক বাল্বের প্যাথোলজি, প্রিকর্ডিয়ামের যে পার্টটা হচ্ছে অ্যাওর্টিক বাল্বকে রিপ্রেজেন্ট করে, সেখানে হচ্ছে আমি স্টেথো দিয়ে হচ্ছে একদম লাউডেস্ট সাউন্ড আমি পাবো। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাকে বলে নাই যে লেফট ফিফথ বা মাইট্রাল এরিয়াতে সাউন্ডটা হচ্ছে লাউড, এরকম কিন্তু কিছু বলে নাই। এক্ষেত্রে কিন্তু আপনাকে বলে নাই যে লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস বা পালমোনারি এরিয়াতে হচ্ছে বেশি শুনতেছি না, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাকে বলে দিছে অ্যাওটিক এরিয়াতে দেখেন রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। অর্থাৎ প্রশ্নের প্রতিটা লাইন হচ্ছে আপনারা ফিল করে আসলে পড়ার চেষ্টা করেন একবার। হ্যাঁ, এবং যেহেতু এখানে পেশেন্টের একটা ক্রনিক হার্ট ফেলিউর, এবং এই যে পিকচারের মধ্যে হচ্ছে দেখেন দিয়ে দিছে পেশেন্টের ক্রিয়েটিনিন রেস্ট হয়ে গেছে। হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে আসলে তার তো কার্ডিয়াক আউটপুট মেনটেন হচ্ছে না। কার্ডিয়াক আউটপুট মেনটেন না হওয়ার কারণে তার ব্রেনে ব্লাড সাপ্লাই নেই, সেজন্য সিনকোপ। কিডনিতে ব্লাড ফ্লো কম, জিএফআর কম, তার মানে আমার বডিতে ক্রিয়েটিনিন একুমুলেশন হইতেছে, আমার জিএফআর ফল করে যাচ্ছে, বডি থেকে হচ্ছে ক্রিয়েটিনিন বেরোচ্ছে না, এই জন্য ক্রিয়েটিনিনটার পরিমাণটা বেশি। হ্যাঁ, এত পরিমাণ এখনো বাড়ে নাই যে সে হাইপার ক্যালিমিয়া করবে, ইন দ্য লেটার স্টেজ হচ্ছে হাইপার ক্যালিমিয়া ডেভেলপ করে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে পিকচার আপনারা হচ্ছে এভাবে হচ্ছে একটু মানে কার্ডিওলজিতে আসলে আপনাকে পুরো ক্লু দিয়ে দিবে ওরা, বলবে মারমারটা কোন এরিয়াতে লাউড, বলে দিবে মারমারটা কি সিস্টলে হচ্ছে নাকি ডায়াস্টলে হচ্ছে, বলে দিবে যে ইন্সপিরেশনের সময় মারমারটা বেশি শোনা যাচ্ছে নাকি এক্সপাইরেশনের সময় বেশি শোনা যাচ্ছে। ইন্সপাইরেশন বললে আপনারা হিট করবেন যে এটা রাইট সাইডেড কোন একটা প্যাথোলজি, এক্সপাইরেশন বললে আপনারা মাথার মধ্যে কাজ করবেন যে ওকে ওকে এটা হচ্ছে লেফট সাইডেড কোন একটা প্যাথোলজি। এইভাবে হচ্ছে আপনারা ক্লু ধরে ধরে আপনারা হচ্ছে অ্যান্সারটাতে হচ্ছে চলে যাবেন। ঠিক আছে, কনসেপ্ট বেস করে। আচ্ছা, আমরা হচ্ছে পরের প্রশ্নে যাই। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে যে এ 34-year-old ম্যান হু ইজ আন্ডারগোয়িং ইনভেস্টিগেশন ফর রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। খেয়াল করে দেখেন, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন অর্থাৎ আমি একদম আপনাদেরকে গদ বাঁধা প্রফেসর যেরকম ডেফিনেশন জিজ্ঞেস করে সেরকম বলতেছি না। রেজিস্ট্যান্ট হাইপারটেনশন মানে তার অনেকগুলো অ্যান্টি টাইপ, অনেকগুলো অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট ব্যবহার করা হইতেছে কিন্তু কন্ট্রোল হচ্ছে না। ঠিক আছে, কামস টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ পালপিটেশন এন্ড কোলাপস, কারেন্টলি টেকিং রেমিপ্রিল, ইনডেপামাইড, অ্যামলোডিপিন। দেখেন তিনটা অ্যান্টি হাইপারটেনসিভ নিচ্ছে কিন্তু কাজ করতেছে না। He tells you that his GP had arranged an ultrasound which showed a mass above the left kidney। অর্থাৎ লেফট কিডনির এভাবে হচ্ছে একটা মাস। ঠিক আছে, খেয়াল করে দেখেন তো, পেশেন্টের রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, লেফট কিডনির এভাবে একটা মাস, এক্ষেত্রে কিন্তু আমাদের ফিওক্রোমোসাইটোমা। ইয়েস এক্সেলেন্ট, এক্ষেত্রে আমাদের ফার্স্ট চিন্তা আসবে হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, যদিও আমরা আরো কিছু ডিফারেন্সিয়াল আমরা আনার চেষ্টা করবো বাট দরকার নেই। এক্ষেত্রে ফার্স্ট হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। হুম, এবং অন এক্সামিনেশন ব্লাড প্রেশার 210/110, দেখেন তার সিস্টোলিকও বেশি ডায়াস্টোলিকও বেশি। আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি কিভাবে ফিওক্রোমোসাইটোমাতে সিস্টোলিকও বাড়ে ডায়াস্টোলিকও বাড়ে। ঠিক আছে, এবং তার পালস হচ্ছে 190, তার মানে সাম সর্ট অফ তার বডিতে হচ্ছে ক্যাটেকোলামিন বেশি, ক্যাটেকোলামিন হচ্ছে হার্ট রেট বাড়ায় দিচ্ছে বিটা 1 রিসেপ্টরের মাধ্যমে, সেই জন্য হার্ট রেট বেশি, কার্ডিয়াক আউটপুট বেশি, সেই জন্য সিস্টোলিক বেশি। আবার আলফা 1 রিসেপ্টরের মাধ্যমে সে ভ্যাসো কনস্ট্রিকশন করতেছে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স হচ্ছে এই জন্য বেড়ে যাচ্ছে, সেই জন্য তার ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা অনেক বেশি। এখন দেখেন, এ 12 লিড ইসিজি রিভিলস এ ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। আমি আপনাদেরকে গতকালকেই বলছি যে ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া মানেই হচ্ছে বিটি, কোনো কথা নেই। ঠিক আছে, আনটিল প্রুভ আদারওয়াইজ। আপনারা মনে রাখবেন, প্রশ্ন যদি বলে দেয় ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আচ্ছা, যদি কোনো কারণে বলে হচ্ছে শর্ট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, সেক্ষেত্রে আপনারা কি চিন্তা করবেন? আসলে আমি প্রশ্নের সাথে সাথে আপনাদেরকে একটু অ্যাসোসিয়েটেড অন্য জিনিসও জিজ্ঞেস করি যাতে পরীক্ষার হলে আপনারা সেন্সিটাইজড থাকেন। যদি শর্ট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া বা ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া বলে, তাহলে আমরা কি চিন্তা করবো বলেন তো? সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, SVT, এসভিটি। SVT, ইয়েস এক্সেলেন্ট, ইয়েস এক্সেলেন্ট, আপনারা হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখবেন, এগুলো হচ্ছে ক্লু। যে যখনই বলবে আপনাকে হচ্ছে সুপ্রা ভেন্ট্রিকুলার অরিজিন, তখনই হচ্ছে ন্যারো কমপ্লেক্স হবে, যখনই হচ্ছে হবে ভেন্ট্রিকুলার অরিজিন তখন হবে ব্রড কমপ্লেক্স হবে। আমি কখনো ইসিজি যদি আপনাদের সাথে আর ডিসকাশন করার সুযোগ পাই আমাদের এই মেডিসিন ম্যানিয়াক গ্রুপ থেকে,
আমরা হচ্ছে আপনাকে এক্সপ্লেন করে দিব কিভাবে কি হচ্ছে, বাট এখন আপনাদের সামনে পরীক্ষা, আমি আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, তাইলে এখন আপনাদের কাছে ওরা জানতে চাইছে যে পেশেন্টের হচ্ছে এখন বিপি অনেক বেশি, এই ক্ষেত্রে আসলে পেশেন্টের কি ডেভেলপ করছে। পেশেন্টের আসলে এখানে পেশেন্টের ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করছে। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া কেন ডেভেলপ করলো? এক্সট্রিম সিম্প্যাথেটিক ড্রাইভের জন্য। এক্সট্রিম সিম্প্যাথেটিক ড্রাইভ কেন হইলো? এক্সট্রিম ক্যাটেকোলামিনের জন্য। এক্সট্রিম ক্যাটেকোলামিন কোত্থেকে আসলো? ফিওক্রোমোসাইটোমা থেকে আসলো। সে হচ্ছে অ্যাডেনাল মেডুলার একটা টিউমার। ওখান থেকে হচ্ছে আমার এই টিউমারটা বেশি বেশি ক্যাটেকোলামিন রিলিজ করতেছে। এত বেশি করছে এখন আমার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিক অবস্থায় চলে গেছে। তো এখন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে ড্রাগ অফ চয়েস কি যদি পেশেন্টের হিমোডাইনামিক স্টেবিলিটি থাকে? বলেন তো। অ্যামাইডারন। ইয়েস, এক্সেলেন্ট। যিনি অ্যান্সারটা দিয়েছেন উনি আসলে খুব ভালো পড়াশোনা করছেন। আমি আশা করি বাকিরা আপনারা যারা আছেন আপনারাও অ্যান্সারটা জানেন। আপনারা হচ্ছে যে এটা পড়ছেন। এটা হচ্ছে অ্যামিউডারন। ড্রাগ অফ চয়েস ফর ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ইজ অ্যামিউডারন। তবে কথা আছে এখানে, এই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যদি আবার কোনো কারণে টর্সাদি পয়েন্টাসের জন্য হয় সেক্ষেত্রে কিন্তু আগে ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে, তারপর বাকি কথা। ঠিক আছে, মাথায় রাখবেন কিন্তু, কনফিউজড হবেন না। আচ্ছা, তো অ্যামিউডারন দিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আপনাদের সাথে আরেকটা জিনিস বলি, যদি এরকম একটা পিকচার দেওয়া থাকে হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার, সাথে দেওয়া থাকে হচ্ছে তার বিপি হচ্ছে 70/40 বা হচ্ছে 60/30, সেক্ষেত্রে এরিথমিয়ার বেস্ট ম্যানেজমেন্ট কি হবে? ডিসি ডিসি কার্ডিভেশন। ডিসি শক অথবা ডিসি কার্ডিওভার্সন। ঠিক আছে, ডিসি শক। হ্যাঁ, খুব ভালো বলছেন আপনি। ঠিক আছে, অর্থাৎ যেই কোনো এরিথমিয়া, সেটা হোক অ্যাট্রিয়াল ফ্লাটার, সেটা হোক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সেটা হোক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, যাই হোক না কেন, যদি কোনো কারণে পেশেন্টের হিমোডাইনামিক কম্প্রোমাইজ থাকে বা তার যদি ব্লাড প্রেশার হচ্ছে কম থাকে, পেশেন্টের যদি শকের ফিচার থাকে, আমরা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টকে আর আমাদের ওয়েট করার সুযোগ নেই, ওষুধ দিয়ে দিয়ে ট্রায়াল দেওয়ার সুযোগ নেই আমাদের পক্ষে। কেমন? এবং আপনাদের সাথে আরো একটা জিনিস আমি শেয়ার করি। এই যে মনে করেন হচ্ছে উপরের এই সিনারিওটা দিলাম, এই ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এক্ষেত্রে আমি অ্যামিউডারন শুরু করতেছি। অ্যামিউডারন একটা নির্দিষ্ট ডোজ আছে, সেটা একটা নির্দিষ্ট সিস্টেমে ডেলিভারি করতে হয়। আচ্ছা, আমি আপনি কি বলতে পারি যে অ্যামিউডারন দিলেই তার এটা ঠিক হয়ে যাবে? না কিন্তু। এমন হতে পারে আমি আপনি ড্রাগ অফ চয়েস অ্যামিউডারন দিছি, অ্যামিউডারন সেক্ষেত্রে কিন্তু তার ঠিক হয় নাই, আরেকবার ডোজ দিলাম ঠিক হয় নাই, এরকম কি? তাহলে আমরা এখন কি করবো? আমরা কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু শকে, আমরা কিন্তু সেই ক্ষেত্রেও ডিসি শকে যাব যদি কোনো কারণে। অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন। আর যিনি অ্যান্সারটা দিচ্ছেন যে ডিসি শক, ওই যে হিমোডাইনামিক আনস্টেবিলিটির কারণে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন। কেমন? আচ্ছা, তো এটা আপনারা পারলেন। তারপরের প্রশ্ন হচ্ছে আমি চলে যাই। আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে একটু ইন্টারেস্টিং প্রশ্ন। এটা আসলে আমি আপনাদের সাথে এই জন্য দিছি, গত ক্লাসে হচ্ছে আমি ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস নিয়ে আপনাদের সাথে বলতেছিলাম এবং আইভি ড্রাগ অ্যাবিউজের ক্ষেত্রে হচ্ছে এটার একটা অ্যাপ্লিকেশন বলতেছিলাম, যে সেক্ষেত্রে আমরা কি অর্গানিজম চিন্তা করবো। এই ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি। আগে স্টোরিটা আমি পড়ি, হ্যাঁ। A 67-year-old man is referred to the clinic with intermittent diarrhea. অর্থাৎ খেয়াল করেন পেশেন্টের কিন্তু intermittent diarrhea over the past 3 months, vague abdominal pain, and a new onset mitral murmur, which was discovered by his general practitioner. He is usually fit and well until recently continued to hold on a job in the solicitor's practice. On further questioning, you discovered that he has suffered from night sweats for the past 3 to 4 weeks. His blood pressure is 135/72, ভালো, পালস 90, রেগুলার, কোনো সমস্যা নেই। There is a mitral regurgitation murmur. খেয়াল করেন, হ্যাঁ, mitral regurgitation murmur and mild bilateral ankle swelling। অর্থাৎ খেয়াল করেন কিন্তু, ঠিক আছে, তার ডায়রিয়ার একটা হিস্ট্রি আছে, অ্যাবডোমিনাল পেইনের একটা হিস্ট্রি আছে। ইউ নোটিস স্প্লিন্টার হেমোরেজ অন এক্সামিনেশন অফ হিজ হেডস। আচ্ছা, এতটুকু পর্যন্ত শুনে আপনাদের কাছে ডায়াগনোসিসটা কি মনে হচ্ছে? স্প্লিন্টার হেমোরেজ আছে, পেশেন্টের একটা মারমার আছে মাইট্রাল। হ্যাঁ, কে যেন বলতেছিল ইনফেক্টিভ ইনফেক্টিভ। এন্ডোকার্ডাইটিস। ইয়েস, এটা হচ্ছে একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর কেস দিয়ে দিছে আপনাদেরকে। কেমন? তার হচ্ছে একটা নাইট সোয়েট আছে, ওয়েট লস আছে, কিন্তু এখানে একটা জিনিস দেখেন আপনারা, তাকে কিন্তু একটা ইন্টারমিটেন্ট ডায়রিয়ার হিস্ট্রি দিয়ে দিছে, বেগ অ্যাবডোমিনাল পেইনের হিস্ট্রি দিয়ে দিছে। ঠিক আছে, এবার আমরা আসি বাকি ইনভেস্টিগেশন গুলো করি। হিমোগ্লোবিন হচ্ছে 104 গ্রাম/লিটার। খেয়াল করেন তো, এই পেশেন্টের কি এনিমিয়া আছে না? বলেন তো, 104 অনেক বেশি কমে গেল না? মানে 10 হিমোগ্লোবিন কমে গেল না? এটা নর্মাল ভ্যালু থেকে অনেক। টোটাল কাউন্ট হচ্ছে 11.2। প্লেটলেট 192। ইএসআরটা অনেক রেস্ট না? আপনারা দেখেন তো, খেয়াল করে দেখছেন? সোডিয়াম ভালো, পটাশিয়াম ভালো, ক্রিয়েটিনিনও বেশি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা দেখেন, বেরিয়াম এনেমা যখন দেওয়া হইলো, দেখা গেল যে পেশেন্টের স্প্লিনিক ফ্লেক্সারে, অর্থাৎ স্প্লিনিক ফ্লেক্সারে পেশেন্টের একটা কোলনিক লেশন দেখা যাচ্ছে।
পেশেন্টের একটা ডায়রিয়ার হিস্ট্রি আছে, ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিসের পেশেন্ট, পেশেন্টের ইএসআর রেস্ট, পেশেন্ট এনিমিক, পেশেন্টের হচ্ছে একটা ক্রনিক ডায়রিয়া আছে। এক্ষেত্রে আপনাকে ওরা বলছে হোয়াট ইজ দ্য লাইকলি কজেটিভ অর্গানিজম টু বি ফাউন্ড অন ব্লাড কালচার। এক্ষেত্রে কি স্ট্রেপ্টোকক্কাস মনে হয়? ববিস, Bovis. ইয়েস, বা এক্সেলেন্ট। গ্যালোলাইটিকাস। ইয়েস, এক্সেলেন্ট এক্সেলেন্ট, অর্থাৎ আপনাদের প্রিপারেশনটা আসলে খুব ভালো নিয়েছেন আপনারা। সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ববিস আর স্ট্রেপ্টোকক্কাস গ্যালোলাইটিকাস। আচ্ছা, এই ক্ষেত্রে বলতে পারবেন আসলে তার এই ডায়রিয়ার কারণটা কি, এনিমিয়ার কারণটা কি? এই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের বেগ অ্যাবডোমিনাল পেইনের কারণটা কি, বলতে পারবেন কেউ? এটা কি কার্সিনয়েডের দিকে যাচ্ছে? না, কার্সিনয়েড না, এটা হচ্ছে কোলন ক্যান্সার। বা কোলন ক্যান্সারের সাথে হচ্ছে মূলত এই স্ট্রেপ্টোকক্কাস ববিসটা খুব বেশি দায়ী। এবং সে যখন হচ্ছে এন্ডোকার্টাইটিস করে, দ্যাট মিন্স যে আমার প্রাইমারি অরিজিন হচ্ছে গাট। এই গাট থেকে হচ্ছে সে পুরো বডিতে ছড়াই গিয়ে সে ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিসটা করছে। ঠিক আছে, এবং এই পেশেন্টের এনিমিয়া, অর্থাৎ পেশেন্টের একটা কার্সিনোমার পেশেন্ট, তার তো এনিমিয়া থাকবেই। আপনার এই ক্ষেত্রে কোরিলেট করতে হবে যে স্ট্রেপ্টোকক্কাস ববিস দিয়ে যখন হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিস হবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই 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 পেশেন্টের আগে ভাউল সার্ভাইলেন্স করতে হবে, বা ভাউল চেক করতে হবে যে সেখানে কোনো ইনফেকশন থেকে কোনো কার্সিনোমা আছে কিনা। অর্থাৎ এই ব্যাকটেরিয়া গুলা আমরা পড়ি নেই, আমরা হচ্ছে কিছু পড়ছিলাম যে কিছু কার্সিনোজেনিক ভাইরাসের নাম পড়ছিলাম, তারপর হচ্ছে কিছু কার্সিনোজেনিক ব্যাকটেরিয়ার নাম পড়ছিলাম, তারপর হচ্ছে কিছু কার্সিনোজেনিক হচ্ছে প্যারাসাইটের নাম পড়ছিলাম, যেমন সিস্টোসোমাইসিস দিয়ে হচ্ছে ব্লাডার ক্যান্সার হতে পারে। হ্যাঁ, এরকম ভাবে আমরা পড়ছিলাম, মানে হিউম্যান টি সেল লিউকিমিয়া ভাইরাস দিয়ে লিউকিমিয়া হতে পারে। ঠিক সেরকম ভাবে স্ট্রেপ্টোকক্কাস ববিস সে হচ্ছে ওখানকার জেনেটিক এমন একটা অ্যাবনর্মালিটি ঘটায় যে পেশেন্টের হচ্ছে কোলন ক্যান্সার ডেভেলপ করে। আচ্ছা, এই পিকচারটা, এই ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিসের এই পিকচারটা যদি আমি আপনাদেরকে বলে দিতাম হচ্ছে আইভি ড্রাগ অ্যাবিউজার, সেক্ষেত্রে অর্গানিজমটা কি হতো? স্ট্যাফোরিয়াস। স্ট্যাফোরিয়াস। সেক্ষেত্রে, হ্যাঁ, সেক্ষেত্রে অর্গানিজমটা হয়তো স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। আচ্ছা, এখানে হচ্ছে আপনাকে কিন্তু বলে দিচ্ছে যে পেশেন্টের মাইট্রাল রিগারজিটেশন হয়েছে। তাহলে মাইট্রাল বাল্বটা কিন্তু হচ্ছে আমাদের কোন সাইডেড বাল্ব? লেফট সাইডেড বাল্ব। সেই লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকুলার মাঝখানে থাকতেছে। যদি কোনো কারণে পেশেন্টের একটা আইভি ড্রাগ অ্যাবিউজের হিস্ট্রি থাকে, তাহলে হার্টের কোন সাইডেড বাল্বটা হচ্ছে বেশি ইনভলভ হওয়ার রাইট সাইড, টেন্ডেন্সি থাকবে? রাইট রাইট সাইড। সাইডে। এক্সেলেন্ট। সাইডেড। ইয়েস, রাইট সাইড। এক্সেলেন্ট। ইয়েস, এক্সেলেন্ট, রাইট সাইডেড বাল্ব বেশি ইনভলভ হওয়ার চান্স থাকবে। যদি পেশেন্টের হচ্ছে একটা কার্সিনোয়েড সিনড্রোম বা একটা কার্সিনোয়েড টিউমারের একটা পিকচার দেয়, সেক্ষেত্রে হার্টের কোন সাইডেড বাল্ব হচ্ছে বেশি রাইট ইনভলভ সাইড। হওয়ার Right থাকবে? side. রাইট রাইট সাইড। রাইট। সাইড। আচ্ছা, রাইট সাইডেড। ঠিক আছে, আমি আসলে আপনাদের সাথে কোয়েশ্চেনের সাথে সাথে একটু কনসেপ্ট ওয়াইজ ডিসকাশন করলাম। আসলে আপনাদের তো পরীক্ষা চলে আসছে, আমাদেরও আসলে হাত বাঁধা, আপনাদের খুব বেশি সময় নেই, আমি তো আপনার সময় নষ্ট করতে পারতেছি না। তারপর আপনাদেরকে একটু ক্লিনিক্যালি যতটুকু হচ্ছে ইনফরমেশন দেওয়ার আমি দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, আমরা হচ্ছে তারপরের কোয়েশ্চেনে হচ্ছে চলে যাই। আচ্ছা, এটাও আপনারা পারবেন, কারণ হচ্ছে এটা আমি আপনাদের সাথে একটু আগে ডিসকাশন করছি যে এ 45-year-old ম্যান প্রেজেন্টস উইথ এ সাডেন কোলাপস এট হোম. He has been suffering from severe diarrhea over the past few days and is currently taking a course of erythromycin. অর্থাৎ খেয়াল করেন কিন্তু ইরিথ্রোমাইসিন সে নিচ্ছে ফর এ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আমরা তো আরটিআই হলে হচ্ছে আমরা খুব ইজিলি হচ্ছে ইরিথ্রোমাইসিন বা এজিথ্রোমাইসিন জিমেক্স 500 আমরা প্রেসক্রাইব করে দিই। অ্যাপার্ট ফ্রম asthma for which he takes a low dose seretide inhaler, there is no other past medical history of note. On examination বিপি ভালো, কিন্তু পালস হচ্ছে খুবই রেপিড। এক্সামিনেশন অফ দ্য মনিটর, অর্থাৎ আমরা যখন পেশেন্টের হচ্ছে ইসিজি মনিটরে লাগাই দিই, সেখানে দেখা গেল যে পেশেন্টের ভেন্ট্রিকুলার রেট হচ্ছে 200। ঠিক আছে, দেখেন ভেন্ট্রিকুলার রেট হচ্ছে 200 উইথ টর্সাদি পয়েন্টেস। ঠিক আছে, টর্সাদি পয়েন্টেস ডেভেলপ করে গেছে পেশেন্টের, অর্থাৎ টর্সাদি পয়েন্টেস থেকে পেশেন্টের বিটিটা ডেভেলপ করছে। সেরাম পটাশিয়াম অন আর্টারিয়াল ব্লাড গ্যাস মেজারমেন্ট ইজ 3.8। আবার সেই সেম কথা, যদি টর্সাদি পয়েন্টেস হচ্ছে ডেভেলপ করে যায়, এক্ষেত্রে হচ্ছে পেশেন্টের ড্রাগ অফ ট্রিটমেন্ট কি? ম্যাগনেসিয়াম। ঠিক ম্যাগনেসিয়াম আছে, সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট। অর্থাৎ আপনারা কনফিউজড হয়ে যায় না, আমি আপনাদেরকে বলছি জেনারেল ভিটিতে আমরা কিন্তু ভিটিটাকে কয়েকটা ভাগে ভাগ করি। অর্থাৎ একটা ভিটি হচ্ছে মনোমরফিক ভিটি, আর একটা হচ্ছে এই পলিমরফিক ভিটি। তো নর্মালি আমরা যখন ব্রড কমপ্লেক্সটাকে কাটিয়ে বলি, আমরা হচ্ছে মূলত ওয়াইড রেঞ্জে বুঝাই হচ্ছে মনোমরফিক ভিটি। সেই ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে এমিওডারন। কিন্তু এই ক্ষেত্রে প্রশ্নকর্তা আপনাকে বলে দিচ্ছে যে দিস ইজ এ কেস অফ টর্সারি পয়েন্টেস। তো এটা হচ্ছে পলিমরফিক বিটি, এই ক্ষেত্রে ম্যানেজমেন্ট হবে হচ্ছে সবসময় ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট আমরা আর কোথায় ইউজ করি? অ্যাক্লামশিয়াতে ইউজ করি। ম্যাগনেসিয়াম সালফেট আমরা আর কোথায় ইউজ করতে পারি? অ্যাজমাতে ইউজ করতে পারি। হ্যাঁ, যখন ট্রেডিশনাল ম্যানেজমেন্ট গুলো আর কাজ করতে পারি। ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে আমাদের এয়ারওয়েটাকে হচ্ছে ডাইলেট করে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন হচ্ছে আপনাদের সাথে আমি একটু শর্ট ভাবে হচ্ছে একটু ছোট কয়েকটা জিনিস একটু ডিসকাশন করি। আসলে আমরা আমাদের ক্লাসের একদম শেষ দিকে আছি, তারপর আমি এই জিনিসটা একটু রাখলাম আপনাদেরকে সেন্সিটাইজড করার জন্য। অর্থাৎ আমাদের যে টেরিটরি,
আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে আমি বলি, এই যে আমাদের হচ্ছে ইসিজিতে আমরা লিড রাখতেছি, আমরা বলতেছি হচ্ছে এবিএফ, এবিআর, এবিএল, অর্থাৎ এবি এইটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে মূলত অগমেন্টেড ভোল্টেজ। যেমন এখানে বিভিন্ন রকম আমরা সার্কিট তৈরি করি। সহজ ভাষায় আমি তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ফর এক্সাম্পল, আপনারা যখন ভাইবা বোর্ডে বসেন, একটা স্যারের সামনে পরীক্ষা দিতে বসেন, আমি একটা গল্প বলি আপনাদেরকে, তারপর আমি এই আটারিতে ঢুকতেছি, আর বেশিক্ষণ সময় নিব না, 10 মিনিট বা 5 মিনিটের একটু বেশি। তো আমরা যখন হচ্ছে একটা ভাইবা দিতে বসি স্যারের সামনে, সাপোজ স্যার হচ্ছে বসে থাকে আপনার সামনে, স্যার কিন্তু শুধুমাত্র হচ্ছে আপনার সামনের দিকের ছবিটাই দেখতে পারতেছে। আপনার চেহারা উনি দেখতেছে, আপনার নাক উনি দেখতেছে, আপনার মুখ দেখতেছে, সামনের শার্টটা দেখতেছে, কিন্তু আপনার পিঠের দিকটা কিন্তু সে দেখতেছে না, আপনার সাইডটা কিন্তু সে দেখতেছে না। অর্থাৎ ইসিজিতে আমাদের এতগুলো লিড বসানোর কারণ হচ্ছে আমরা আমাদের হার্টটাকে সব সাইড থেকে থ্রি থ্রি ডাইমেনশনাল অ্যাসপেক্টে হচ্ছে দেখতে চাই। ধরুন, আমরা যদি শুধু অ্যান্টেরিয়র ওয়ালটা চেক করতে থাকি, হয়তোবা তার ইনফিরিয়র ওয়ালের কোনো প্যাথোলজি আমরা মিস করে যাব। আমরা অথবা যদি ইনফিরিয়র ওয়াল শুধু দেখতে থাকি, তার হচ্ছে পোস্টেরিয়র ওয়ালের কোনো একটা জিনিস মিস করে যাব। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে এই জন্য ইসিজিতে এতগুলো লিড আমরা ব্যবহার করি। আমরা হচ্ছে 12 লিড ইসিজি ব্যবহার করি। কিছু লিড হচ্ছে সে দেখবে হার্টের ইনফিরিয়র সার্ফেসকে, আমরা সেগুলোকে বলি হচ্ছে ইনফিরিয়র লিড। কিছু লিড দেখবে হচ্ছে আমাদের হার্টের ল্যাটারাল সার্ফেসকে, আমরা সেগুলোকে বলি হচ্ছে ল্যাটারাল লিড। কিছু লিড হচ্ছে আমাদের দেখবে হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেসটাকে বা অ্যান্টেরিয়র দিকটাকে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টেরিয়র লিড। ঠিক আছে? তো এইখানে আমি একটু আপনাদের আসলে ছবিগুলো হচ্ছে আমি গুগল থেকে নিছি। দেখেন এখানে হচ্ছে হার্টের নিচকে দেখতেছে কোন কোন লিড, বলতে পারবেন ইনফিরিয়র লিড গুলা কোনগুলা? কেউ বলতে পারবেন হার্টের ইনফিরিয়র লিড কি কি ইসিজিতে? 2 3 ABF। ইয়েস, 2 3 ABF হচ্ছে আমাদের হার্টের ইনফিরিয়র লিড। ঠিক আছে? এবং আমাদের হার্টের ল্যাটারাল লিড কোনগুলা কেউ বলতে পারবেন? ল্যাটারাল লিড? Lateral 1 ABL। ইয়েস, 1 AVL। হ্যাঁ, এবং হচ্ছে আমাদের V6ও অনেক ক্ষেত্রে হচ্ছে সে আমাদের B5 ল্যাটারাল B6 সার্ফেস, plus বি ফাইভ বি minus। সিক্সও হচ্ছে সে আমাদের, হ্যাঁ, ল্যাটারাল সার্ফেসটাকে হচ্ছে সে সিগনিফাই করে। আর আমাদের হার্টের অ্যান্টেরিয়রলি দেখতেছে হচ্ছে মূলত V1 থেকে B1 V4। to B4। এরপর আমরা এগুলোকে আরো অনেক ভাগে ভাগ ভাগ করছি, V1 V2 কে, এগুলোকে আমরা ভেঙে কিছু হচ্ছে সেপ্টার লিড বলি। তাহলে এই জিনিসটার সাথে আমি আপনাদেরকে একটু সেন্সিটাইজ করাতে চাইলাম। এরপরে হচ্ছে আপনারা দেখেন এই যে ব্লাড ফ্লোটা, এই ক্ষেত্রে হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে দেখানোর জন্য আমি আপনাদেরকে বললাম। দেখেন, ইনফিরিয়র লিডটা হচ্ছে আমাদের কি কি সিগনিফাই করতেছে, লিড 2 3 ABF। তাহলে ইনফিরিয়র ওয়ালকে ব্লাড সাপ্লাই দিচ্ছে হচ্ছে মূলত রাইট করোনারি আর্টারি, সাথে সাম পার্ট অফ দ্য লেফট সার্কামফ্লেক্স আর্টারি। এটা আসলে কি, আমাদের হার্টের ব্লাড ফ্লোটা এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম। রাইট নাও আমরা যদি এনজিওগ্রাফি করি, আমরা যারা যারা এই ক্লাসটা শুনতেছি, আমাদের সবাই কিন্তু করোনারি আর্টারি এক একটা এক একজনের এক এক রকম। কারো লেফট প্রিডোমিনেন্ট, কারো রাইট প্রিডোমিনেন্ট, কারো অ্যানাস্টোমোসিস এদিকে একটা, কারো অ্যানাস্টোমোসিস ওইদিকে একটা। এট এ গ্রস আমরা বলবো যে আমাদের ইনফিরিয়র যে লিড গুলো, সেগুলো তো আসলে মূলত সাপ্লাই দেয় হচ্ছে রাইট করোনারি আর্টারি। এবং এই জন্য আপনারা দেখবেন যখনই আপনাদেরকে বলে দিবে একটা ইনফিরিয়র ওয়াল ইসকেমিয়া, হ্যাঁ, এবং হচ্ছে ইনফিরিয়র এমআই, তখন আপনারা চিন্তা করবেন হচ্ছে দিস ইজ এ কেস অফ রাইট করোনারি আর্টারি। এবং এই রাইট করোনারি আর্টারি আর কোথায় সাপ্লাই দেয়? সে হচ্ছে 60% মানুষের ক্ষেত্রে, বা গবেষণা করে দেখা গেছে 70% মানুষের ক্ষেত্রে সে এভি নোডকেও সাপ্লাই দেয়। এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন যে যখনই একটা পেশেন্টের ইনফিরিয়র মাইকার্ডিয়াল ওয়াল ইনফেকশন ডেভেলপ করে, একই সাথে তার এভি নোডের ব্লাড ফ্লো কমে যায়, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের হচ্ছে হার্ট ব্লক ডেভেলপ করে। আপনারা দেখবেন ইনফিরিয়র এমআই এর সাথে হচ্ছে কোয়েশ্চেন আপনাদেরকে বলে দিতে পারে যে দিস পেশেন্টের একটা হার্ট ব্লকের একটা পিকচার দিয়ে দিতে পারে, তার হার্ট রেট খুবই কম, হার্ট ব্লকের মতো একটা পিকচার দিয়ে দিতে পারে। বুঝতে পারতেছেন? অর্থাৎ তাহলে লিড 2 3 ABF যেহেতু আমাদের ইনফিরিয়র সার্ফেসটাকে ডিটেক্ট করে, ইনফিরিয়র সার্ফেসে যদি কোনো কারণে হচ্ছে ব্লাড ফ্লো কমে যায়, তাহলে ইনফিরিয়র সার্ফেসের যে সেলগুলা, ইনফিরিয়র যে সেলগুলো আছে সেখানে এক্সাইটেবিলিটি বেড়ে যাবে অনেক বেশি, অ্যাবনর্মাল ইলেকট্রিসিটি সেখানে জেনারেট হবে, এবং সেখানে হচ্ছে আমাদের এসটি সেগমেন্টটা নর্মাল বেজলাইন থেকে উপরে উঠে যাবে। তাহলে যখনই আমরা এই পুরোটা ইসিজিতে আমরা খেয়াল করবো যে তার এসটি সেগমেন্ট এলিভেটেড, আমাদের মাথায় হিট করা উচিত, আচ্ছা, দিস মানে এটা সিগনিফাই করতেছে দেয়ার ইজ সাম সর্ট অফ প্যাথোলজি ইন দ্য ইনফিরিয়র ওয়াল। আচ্ছা, ভালো কথা, তাহলে ইনফিরিয়র ওয়ালে ব্লাড সাপ্লাই কে দিচ্ছে? রাইট কর্নারি আর্টারি। আচ্ছা, তার মানে হচ্ছে পেশেন্টের রাইট কর্নারি আর্টারিতে হচ্ছে কোনো একটা ঝামেলা। আবার আপনারা এবার অ্যান্টেরিয়রটা খেয়াল করেন। অ্যান্টেরিয়র লিড গুলো আমি আপনাদেরকে বলছিলাম V1 V2 V3 V4। এবং অ্যান্টেরিয়রলি হচ্ছে কে সাপ্লাই দিচ্ছে? লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। ঠিক আছে? এই যে দেখেন আপনারা অ্যান্টেরিয়র সার্ফেসটাকে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি হচ্ছে সাপ্লাই দিচ্ছে। কেমন? আপনারা গুগল থেকে যে দেখেন অ্যান্টেরিয়রের যে লাল দাগটা দেওয়া আছে, দেখেন এখানে লেখা আছে অ্যান্টেরিয়র ডিসেন্ডিং। অর্থাৎ আপনারা যখন গুগল থেকে একটু ছবি দেখবেন, আরো বাড়ায় ছবি দেখবেন। কেমন? আমি হয়তো আপনাদেরকে অত সুন্দর ছবি প্রোভাইড করতে পারিনি। ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে অ্যান্টেরিয়র ওয়াল হচ্ছে V1 V2 V3 V4, এক্ষেত্রে সাপ্লাই দিচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, যেটা লেফট কর্নিয়া আর্টারি একটা ব্রাঞ্চ।
তাহলে কোনো কারণে যদি হচ্ছে B1 B2 B3 B4 হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন হয়, তার মানে এই এরিয়াতে যে কার্ডিয়াক মাসল গুলো ছিল সেগুলোতে অক্সিজেনের অভাবে হচ্ছে এখানে হাইপোক্সিয়া হয়ে মাসল ডেথ হয়ে নেক্রোসিস হয়ে সাম সর্ট অফ ইলেকট্রিক্যাল অ্যাবনর্মালিটি হয়েছে, আয়নের চেঞ্জ হয়েছে, আয়ন মুভমেন্ট চেঞ্জ হয়েছে, ভেক্টরের চেঞ্জ হয়েছে, এসটি সেগমেন্ট এলিভেটেড হয়ে গেছে। কেমন, আপনারা কি বুঝতে পারতেছেন? তাহলে সেটা সিগনিফাই করবে হচ্ছে যে লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারিতে আমার হচ্ছে এমআই হয়েছে। এবার আসেন হচ্ছে ল্যাটারাল। এই যে একটু আগে একজন অ্যান্সার করলেন যে লিড 1 এভিএল B5 B6 হচ্ছে ল্যাটারাল লিড। আমি যদি একটু লিড গুলো, এই যে এই জিনিসটা দেখেন, হ্যাঁ এখানে V5 V6 দেখানো হয়নি, বাট 1 আর এভিএলটা দেখেন, সে হার্টের ল্যাটারাল সার্ফেসটাকে হচ্ছে মূলত রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ আপনারা কিন্তু গুগলে আর একটু বেশি ছবি দেখবেন, ঠিক আছে? তাহলে এই ল্যাটারাল সারফেসে দেখেন এখানে যে লেফট সার্কামফ্লেক্স আর্টারিটা, সেই সার্কামফ্লেক্স মানে হচ্ছে ঘুরে চলে যাওয়া বা কোন একটা জিনিসকে সার্কামফেরেন্সিয়াল ভাবে ঘুরে চলে যাওয়া। হ্যাঁ, লেফট কর্নারি আর্টারির হচ্ছে দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে একদম সোজা সামনে নেমে যাচ্ছে, যেটাকে আমরা বলতেছি অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, সে নিচের দিকে নামতেছে, এই জন্য বলতেছি ডিসেন্ডিং। আর একটা হচ্ছে লেফট সার্কামফ্লেক্স, সে হচ্ছে ঘুরে চলে গেছে পিছনের দিকে বা বাম দিকে, মানে ল্যাটারাল ওয়ালের দিকে সে ঘুরে সার্কামফেরেন্সিয়ালি ঘুরে চলে গেছে, সেখান থেকে এটার নাম হচ্ছে সার্কামফ্লেক্স। সার্কামফেরেন্সিয়ালি সে হচ্ছে চলে গেছে। তাহলে সে অবভিয়াসলি সাপ্লাই দিচ্ছে আমার কোন সাইডকে? ল্যাটারাল সাইডকে। তাহলে আমরা একটু দেখি। তাহলে দেখেন ল্যাটারাল লিড গুলো হচ্ছে 1 ABL B5 B6, তাহলে ল্যাটারাল ওয়ালে কে সাপ্লাই দিচ্ছে? আমি বললাম যে সে লেফটে চলে গেছে, সার্কামফেরেন্সিয়ালি চলে গেছে। সো দিস ইজ দ্য আর্টারি হচ্ছে যে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। আপনারা কি বুঝতে পারতেছেন বলেন তো? নাকি কারো কোথাও কনফিউশন লাগতেছে বলেন তো? বুঝছেন আমি এতক্ষণ যা জি। বলছি? আচ্ছা, এইবার আসেন হচ্ছে অ্যান্টেরিয়রলি যে লিড গুলো এতক্ষণ আমি বসালাম, V1 V2 V3 V4, এগুলো যদি আমাকে অ্যান্টেরিয়রলি যদি সে দেখতেছে, তার মানে তার একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে হচ্ছে পোস্টেরিয়র, একদম মিররের মতো। অর্থাৎ মিররে হচ্ছে আমাদের ডান হাতটাকে যদি আমরা আয়নাতে দেখি, মনে হবে যে এটা হচ্ছে আমাদের বাম হাত। আবার আমাদের বাম হাতটা যদি আমরা আয়নাতে দেখি, মনে হবে যে এটা ডান হাত। অর্থাৎ অ্যান্টেরিয়র লিডে এসটি এলিভেশন হলে যে চেঞ্জ গুলো আসে, তার জাস্ট অপোজিটটা আসবে হচ্ছে পোস্টেরিয়র লিডে। দেখেন অ্যান্টেরিয়র লিডে এমআই হলে যদি এসটি এলিভেশন হয়ে থাকে, তাহলে পোস্টেরিয়র এমআই এর ক্ষেত্রে সেখানে এসটি ডিপ্রেশন হবে, লিড গুলো সব সেম থাকবে। আমি যখন আপনাদের সাথে ইসিজি পড়াবো তখন আরো ডিটেলস আপনাদের সাথে ডিসকাশন করবো। এই জিনিসটাকে বলে আসলে রিসিপ্রোকাল চেঞ্জ বা অপোজিট নাম্বার। হ্যাঁ মানে মানে এটাকে বোঝায়, রিসিপ্রোকাল বলতে বোঝাচ্ছে আসলে মূলত একটা মিরর ইমেজ, জাস্ট অপোজিট, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে অপোজিট। এখানে এলিভেশন তো এখানে ডিপ্রেশন, এখানে মোর তো এখানে লেস, ইকুয়াল অ্যামাউন্টে। ঠিক আছে? তো এই এতটুকু এখান থেকে আপনারা জাস্ট এটা মনে রাখেন যে ইনফিরিয়র ওয়াল মানে রাইট কর্নারি আর্টারি, অ্যান্টেরিয়র ওয়াল মানে হচ্ছে আমাদের লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, ল্যাটারাল দিয়ে মনে রাখবেন হচ্ছে লেফট সার্কামফ্লেক্স, অর্থাৎ সার্কামফেরেন্সিয়ালি সেই ল্যাটারাল ওয়ালে চলে গেছে। এক্ষেত্রে ছবি দেখার কোনো বিকল্প নেই, আপনারা হচ্ছে জাস্ট ছবি দেখে একটু মাথার মধ্যে ঢুকাবেন। যদিও আপনাদের ডাইরেক্ট পরীক্ষায় ইসিজি দিবে না, কিন্তু আমি আপনাদের শিখার পার্সপেক্টিভ হচ্ছে আমি আপনাদেরকে বললাম। এবং এখানে একটা ছোট ছবি আমি আপনাদের সাথে অ্যাড করার চেষ্টা করছি, অনলাইন থেকে নিছি। এবং দেখেন এখানে হচ্ছে আমি আপনাদেরকে লিখে দিছি যে লিড 2 3 আর এবিএফ কে একসাথে রাখছি, নিচে দেখেন লেখা আছে আরসিএ অর ইন সাম পার্সন এলসিএক্স ও সাপ্লাই দেয়, কিন্তু আমরা মূলত আরসিএ টা মনে রাখবো পরীক্ষা পারপাসে। ইন ডিটেলসে যখন আমি সামনে আপনাদের সাথে ইসিজি যদি ডিসকাশন করার সুযোগ পাই মেডিসিন মেনিয়া গ্রুপ থেকে, আমি আপনাদের সাথে একদম ডিটেলসে কোন ওয়েব কিভাবে তৈরি হচ্ছে, কেন এসটি এলিভেশন হচ্ছে, কেন ডিপ্রেশন হচ্ছে, সব ডিটেলসে ডিসকাশন করব। কিন্তু এখন না, আপনাদের হচ্ছে এখন সামনে পরীক্ষা, এখন এত ডিটেলসে কোনো কিছু আপনাদের সময় নষ্ট আমি করতে চাই না। তো এখানে হচ্ছে এই সবগুলো জিনিস আমি দেখাই দিচ্ছি, দেখেন এলআইডি বা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, দেখেন V1 থেকে V2 V3 V4 পর্যন্ত হচ্ছে সিগনিফাই করতেছে। আবার V5 V6 কিন্তু এলসিএক্স বা লেফট সার্কামফ্লেক্স আর্টারির ব্রাঞ্চে চলে গেছে। হ্যাঁ ওইখানে আবার একদম শুরুতে লিড 1 দেখেন, লিড 1ও কিন্তু হচ্ছে লেফট সাইডেড লিডে চলে গেছে। এভিএল, অর্থাৎ নামের মধ্যে আছে হচ্ছে লেফট, আপনারা খেয়াল করেন AVL, এর পূর্ণরূপ হচ্ছে মূলত হচ্ছে অগমেন্টেড ভোল্টেজ ফ্রম দ্য লেফট আর্ম। ঠিক আছে, এই যে আমরা বলি AVF, এর মানে হচ্ছে অগমেন্টেড ভোল্টেজ ফ্রম দা ফুট, পা থেকে। আমরা আমরা কিন্তু পায়ে ফিট করি এই মেশিন গুলা, কিভাবে কোথায় কোন লিড বসাই এগুলো আমি এখন বলে আপনাদেরকে কমপ্লেক্স করতে চাচ্ছি না। কেমন? তো আজকে আশা করি আপনারা বুঝতে পারলেন। এতটুকুই হচ্ছে আপনাদের সাথে আজকে ডিসকাশন করার ইচ্ছা ছিল। এখন হচ্ছে আপনাদের কি কোনো প্রশ্ন আছে বা আপনারা কি বুঝতে পারছেন আসলে এই আর্টারি সাপ্লাইটা? একটু যদি আপনারা ছবিটা দেখেন, গুগলে যদি একটু সুন্দর ছবি দেখে যদি আপনারা 5টা মিনিট সময় দেন, মাথার মধ্যে যদি আপনারা একটু সেট করে ফেলতে পারেন যে অ্যান্টেরিয়র ওয়ালে কোন আর্টারি যাচ্ছে, লেফট সার্কামফ্লেক্স হচ্ছে ল্যাটারাল ওয়ালের দিকে চলে যাচ্ছে, তাহলে লিড হচ্ছে এগুলো থাকবে,
হ্যাঁ, খুব ডিটেলসে এখন আপনার আসলে পড়ার দরকার নেই, যেহেতু আপনার সামনে পার্ট 1 পরীক্ষা আর 20 দিন সময় আছে। এত বেশি সময় দেওয়ার দরকার নেই। ক্লিনিক্যাল ফাইন্ডিং গুলো আমি আপনাদেরকে বলে দিলাম। ইনফিরিয়র এমআই এর সাথে হচ্ছে একটা হার্ট ব্লকের একটা পিকচার দিয়ে দিতে পারে। হ্যাঁ, ম্যাসিভ অ্যান্টেরিয়র ওয়াল মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের একটা হিস্ট্রি দিয়ে বলতে পারে এই ক্ষেত্রে আর্টারি কোনটা। আর ল্যাটারাল সাইডের একটা ইসকেমিয়ার বলে দিতে পারে, হয়তো স্টেমে বলে দিল ছোট করে যে পেশেন্টের একটা ল্যাটারাল ওয়াল ইসকেমিয়া ইসিজিতে দেখা যাচ্ছে, কোন আর্টারি হতে পারে। জাস্ট সুপারফিশিয়ালি আপনারা মনে রাখেন লেফট সার্কামফ্লেক্স, ল্যাটারাল ওয়াল, অ্যান্টেরিয়র ওয়ালে হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, ইনফিরিয়র ওয়াল হচ্ছে রাইট করোনারি আর্টারি। হ্যাঁ, আপাতত আশা করি আপনাদেরকে এখন পোস্টেরিয়র নিয়ে এত বেশি কঠিন করবে না, কারণ এখানে হচ্ছে পোস্টেরিয়রের ভিতরে অনেক কিছু আছে, রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন আছে, আর অনেকগুলো জটিল জিনিস আছে। আমি আপনাদের সাথে আজকে ডিসকাশন করে হচ্ছে আপনাদের বোরিং করতে চাই না। ঠিক আছে, সামনে পরীক্ষা, মাথার উপর এখন আর বেশি প্রেশারও দিতে চাই না। তো আজকে যা যা বললাম আপনারা কি সব বুঝতে পারছেন, নাকি কারো কোনো কনফিউশন আছে? প্রশ্নগুলো যা বললাম বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন কাইন্ডলি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, একদম এখান থেকে শুরু করলাম আমরা এই হিমোডাইনামিক ইফেক্টটা, কোনোভাবে যাতে এটা ভুল না হয়। এখান থেকে আশা করা যায় আপনারা একটা প্রশ্ন পাবেন, আইদার এসবিএ ওর হচ্ছে যে একদম এমসিকিউ টাইপ। অনেকগুলো এমসিকিউতে কিন্তু আপনাদেরকে অনেক তথ্য দিবে। আপনারা যখনই বলবে যে হুইচ ওয়ান অফ দ্য ইজ ফলস, তখন আপনারা আগে চিন্তা করবেন যে কোনটা সত্যি। কোনটা সত্যি সেগুলোর আগে বাদ দিয়ে দিবেন। আবার যদি বলা যায় হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু, তার মানে আপনারা আগে খুঁজে বের করবেন হচ্ছে কোনটা ফলস। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে কোনটা ট্রু ট্রু খুঁজে বের করবেন, দেখবেন যে অপশন গুলো নিয়ে একটু কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, আর মাথা ঠান্ডা রেখে হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করতে হবে সবসময়। প্রেসার কুকার একটা সিচুয়েশন ডেভেলপ করে পরীক্ষার হলে। তো আজকে হচ্ছে আশা করি এতটুকুই থাকলো। ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে মেডিসিন মেনিয়া গ্রুপের পক্ষ থেকে হচ্ছে অন্য আরেকটা জিনিস ডিসকাশন করব আশা করি। আর হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে হচ্ছে বলতে পারেন, আর নতুবা আমরা হচ্ছে সেশনটা শেষ করে দিচ্ছি। কারো কিছু বলার আছে? ঠিক আছে, তাহলে হচ্ছে নেক্সট হচ্ছে আপনাদের সাথে এর পরের ক্লাসে হচ্ছে দেখা হবে। কেমন? ঠিক আছে, আমি তাহলে সেশন অফ করে দিচ্ছি, আপনারা হচ্ছে লিভ নিতে পারেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। হ্যাঁ, সাগর ভাই শুনতেছেন?